বাবা মা শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু জীবনে আলোই আসলো না। মাছের দিকে চেয়ে মুচকি হেসে মাছকে বলল, মাছ আজ না আসলেও পারতি। আজও আমায় ঘুমানো যাবে না। জানিস তো আমি মাছ কাটতে পারি না, তারপরও অল্প শিখেছি আর কাটতে দেরি হয়। এই জিনিসটা শাওন জেনেও নিয়ে এসেছে। কি আর করার, তোকে এখন আমার কাটতেই হবে। রাত 1টা বাজে। আলোর বর 8 কেজি মাছের ব্যাগ আলোর হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। আলো তার যাওয়ার পানি চেয়ে আছে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? মাছগুলো নিয়ে রান্নাঘরে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেল আলো। খাবার তার সামনে রেখে আলো চলে আসছিল। পেছন থেকে তার স্বামী ডাক দেয়, আলো, কালকে সকালে আমি মাছ ভাজা খাবো, তাই মাছগুলো তুমি এক্ষুনি কেটে রাখো। আর হ্যাঁ, কালকে সকালে যেন আমি মাছ পাই। জি। বলে বের হয়ে গেল আলো। অন্ধকার আর অন্ধকার দেখতে পায় সে। পানির গ্লাস নিয়ে আলো তার বর শাওনের সামনে দাঁড়িয়ে আছে, আর উনি ওনার মতো খেয়েই যাচ্ছে। একটা বার জিজ্ঞেস করলো না যে, আলো তুমি কি খেয়েছো? আলো না কারো কাছ থেকেই বা কি আশা করে? বিয়ের 1.5 বছর হয়ে গেছে, আলো কখনো মা হতে পারেনি। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তাকে একটা বাচ্চা দিতে পারেনি, তাই আজ আলোর এই দশা। শাওন খাবার শেষ করে শুয়ে পড়লো। আলো সব গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেল। এবারের নিয়ম, বরের আগে স্ত্রী খাবার খেতে পারবে না। তাই রোজ শাওনের জন্য রাত 1টা 2টা পর্যন্ত অপেক্ষা করে আলো। বাবা নামক ছায়াটা নেই, তাই আলোর এই অবস্থা। পাতিলে অল্প ভাত ছিল, তাই খেয়ে মাছ কাটলে বসলো আলো। মাছ কাটতে কাটতে নিজের কথাগুলো বলে ফেলে আলো। গল্পের নায়িকার নাম আলো ইসলাম। আলোদের পরিবারে আলোরা 5 জন সদস্য ছিল। আলোর আম্মু, আব্বু আর তার ছোট ভাই আর আলোর দাদি। আলোর ভাই আলোর থেকে 2 বছরের ছোট ছিল। আলোর আব্বু প্রবাসী ছিল। তখন আলো ক্লাস 6-এ পড়ে। আলোর আব্বু একেবারে জন্য এসে পড়ে। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো, আলোর জীবনে একেবারে অন্ধকার হয়ে গেল। আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আর আলোরা এতিম হয়ে গেল। কোথাও যাওয়ার জায়গা নেই। আত্মীয় স্বজনও আলোদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। শেষ ফলে আলোর মা ও দাদি মিলে সিদ্ধান্ত নিল আলোকে পড়াশোনা ছেড়ে কাজে লাগাতে হবে। কি আর করার? ক্লাস 8-এর আলোর পড়াশোনার অবসান ঘটে, কিন্তু আলোর ভাই পড়াশোনা করছে। করবেই বা না কেন? বংশের একমাত্র ছেলে, পড়ালেখা না করলে কি হয়? মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখে তা দিয়ে শুরু করলো আলো, আর আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে চলতো আলোদের জীবন। আলোর মায়ের কোমরে ব্যথা থাকতো, তাই উনি সেলাই করতো না। আলোর মা মাঝে মাঝে বাবার বাড়ি থেকে কিছু সাহায্য পেত, হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। আলোর মামা আর সাহায্য করতে পারবে না বলে সাফ সাফ জানিয়ে দিল। ছোট থেকে আলোর দাদি আলোকে দেখতে পারতো না, কারণ মেয়ে হয়ে জন্মেছিল তাই। আলোর দাদির সাথে তার মাও তেমন হয়ে গিয়েছে। সারাদিন সেলাই আর টিউশনি করে, সাথে বাসার সব কাজ করে রান্না বান্না আলোকে করতে হতো। হয়তো এসবের কারণে সংসার জীবনে কাজের জন্য কথা কম শুনতে হয়েছে। আলোর জীবনে প্রত্যেকটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে, আর সিদ্ধান্ত সব সময়ের মতো ভুলও ছিল। আলো কি চায় তার কারো মাথা ব্যথা নেই। হয়তো সবাই আলোকে মানুষ কম, রোবট বেশি ভাবতো। আলোর বয়স যখন 24, তখন আলোর বিয়ে হয় শাওনের সাথে। বিয়ে নিয়েও কত শত কথা। কেউ আলোকে বিয়ে করতে চায়নি। আলোর নাকি দোষ আছে, আলো নাকি ভালো না, তাই তো বড় বোন রেখে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। এমন অনেক কথা শুনেই যাচ্ছিল আলো। আলোর পরিবার আলোকে বিয়ে দেয়নি, কারণ আলো তাদের প্রয়োজন ছিল। যখনই দেখলো তাদের ছেলে বিয়ে করে ফেলেছে, পড়াশোনার পাশাপাশি একটা কাজ করছে, তখন আলোকে ব্যবহার করার টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আলোর ছোট ভাই আকরামের যখন 21 বছর বয়স, হঠাৎ করে সে এক মেয়েকে নিয়ে হাজির। বাসায় এসে বলল সে বিয়ে করেছে। তখন আলো 23 বছরে পা দিয়েছে। আলোর হাসি মুখে ছোট ভাইয়ের বউকে বরণ করে নিয়েছিল। তার জন্য আলোকে কথা শুনতে হয়েছিল। আলো কখনো কোনো কিছুর প্রতিবাদ করেনি, আর করার প্রয়োজনও মনে করেনি, কারণ এইসব তার আস্তে আস্তে সয়ে গিয়েছিল। এভাবে হুট করে আকরামের বিয়ের কারণে সমাজ ও পরিবারের কাছে আলো হাসির পাত্র আর বোঝা হয়ে গিয়েছিল। যে যেভাবে পেরেছে আলোকে মেশিনের মতো ব্যবহার করেছে। ঠিক 1 বছর পর আকরামের শাশুড়ি আলোর জন্য বিয়ের প্রস্তাব আনে। তার মা আর দাদি না দেখে রাজি হয়ে যায়। হবেই বা না কেন? বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে পারলেই তো বাঁচে।
আলো তখনও চুপ ছিল। অতঃপর শাওনের সাথে আলোর বিয়েটা হয়ে গেল। বিয়ের পর জানলো শাওন মুদি দোকানদার, ইনকাম ভালো, কিন্তু তার জুয়ার নেশা আছে। তার জন্য সে রোজ রাতে দেরি করে বাসায় ফিরত। মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল, আজান দিচ্ছে, আজও ঘুমোতে পারলো না আলো। মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালো। নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইল আলো। কারণ আলোর রুম থেকে আলোর বরের খালাতো বোন রূপা বের হয়ে আলোকে দেখে অবাক হয়ে বলে, ভাবি, আমি আসলেই আপনাকে খুঁজছিলাম। আপনি কোথায় ছিলেন? রান্নাঘরে ছিলাম। তো আজ কি নিতে এসেছেন? ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট? আসলে আমার না চা খেতে ইচ্ছা করছিল, তাই আপনার কাছে আসলাম। এক কাপ চা বানিয়ে দিতেন তাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো রূপা। আলো তার যাওয়ার পানে চেয়ে আছে। এটা নতুন কিছু নয়। পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথেই থাকে, ভার্সিটিতে পড়ছে। রোজ রোজ রাত বিরাতে আলোদের রুমে এসে পড়া আর রুটিন হয়ে গেছে। এই বিষয়ে আলো তার বড় শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল। এরপর থেকে কিছু বলে না কাউকে। রাত বিরাতে রূপাকে চা নুডলস বানিয়ে দিতে হবেই, কারণ সে বাড়ির অতিথি, আর অতিথিকে আপ্যায়ন করতে হয়। কথাটা অবশ্য আলোর বর বলেছে। আলো রুমে এসে বসেছে 5 মিনিট হলো। প্রচুর ঘুম পাচ্ছে তার, কিন্তু ঘুমানো যাবে না। এবারে নিয়ম হলো বউ মানুষেরা বেশি ঘুমান না, অন্ধকার থাকতে উঠে পড়ে, তাই নামাজ পড়ে। ঘর হালকা গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে আসলো আলো। ফ্রিজে এখনো গরুর মাংসের পাতিলটা পড়ে আছে। আলো খুব ভালো রান্না করে। আলো রান্নার অনেক প্রশংসাও পেয়েছে। অবশ্য আলোর বড় ননদ সাথী আর ছোট ননদ সুচি আলোর হাতের গরুর মাংস অনেক পছন্দ করে। আলোর বর তার বোনদের অনেক ভালোবাসে। গতকাল তারা বেড়াতে এসে বাসায় রাগারাগি করে আর কথা কাটাকাটি করে চলে যায়। এজন্য আলোই দায়ী, কারণ সবসময়ের মতো এবারও তাদের জন্য আলোর বর বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে, আর আলো তা রান্না করেছিল। কিন্তু খাবার টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুতু করেছিল, কিন্তু তার ননদরা একটা টুস শব্দ করেনি। তারা আলোর দিকে শুধু চেয়েই ছিল। তখন আলোর শাশুড়ি বলেছিল, এগুলো তুমি ইচ্ছা করে করছো না, যাতে আমার মাইয়ারা খাইতে না পারে? এত হিংসা পেটে নিয়ে থাকো কেমনে? আহা মা, ছাড়ো না, এতদিন ধরে খাচ্ছি, কই কখনো তো হয়নি এমন। আজ প্রথম হয়েছে তাতে কি? হ্যাঁ মা, বাদ দাও। ভাবির হাতে রান্না কতবার খেলাম, কখন তো লবণ মরিচের কম বেশি হয়নি। আজ হয়তো ভুল করে হয়েছে, নয়তো কেউ করেছে। রূপার দিকে যেই কথাটা বলল সুচি। নে, এবার তো খুশি? আমার মাইয়া গুলোরে দেখতে পারোস না, তাই মাংসে লবণ বেশি দিছস, তাই না? না মা, আমি সব ঠিকঠাকই দেখেছিলাম। তারপরও কিভাবে যে লবণ বেশি হয়ে গেল বুঝতে পারছি না। হ্যাঁ, তা বুঝবা কেমনে? লোভ দিনও তো অন্য কেউ মিশাই দিছে, তাই না? কতবার কইছিলাম শাওনরে এমন ফকিন্নি বাড়িতে বিয়ে করিস না, কিন্তু আমার কথা না শুনছস। নাই বাপ পোলা মিলা বলস মাইয়া ভালো। আহা মা, বাদ দাও না। আলো, মাংসে আলু আর টমেটো দিয়ে ঝাল করো, দেখবা লবণ কমে যাবে। ঠিক আছে আপু। আলো শাশুড়ি রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। সাথে শ্বশুরও। শাওন চুপচাপ আলোর দিকে চেয়ে আছে। না ভাবি, থাক, আমার লাগবে না, এখন ইচ্ছে নেই। এইবার তো খুশি হয়েছেন ভাবি, শাওন কি বিয়ে করেছো? ঘরে অশান্তি ছাড়া কিচ্ছুই পারে না। বাপের বাড়ি থেকে কিছু শিখে আসে নাই? রূপা, তুই এইসব কথা কেন বলছিস? তুই কি পারিস? অন্যের সংসারে দখল দিতে আসবি না। এবার দুই বোন আর রূপার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আপুরা চলে যায়, আর আলো সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। শাওন চুপচাপ উঠে চলে গেল আর ফিরল রাতে। আলো জানতো আজকে কাহিনীর জন্য শাস্তি হিসেবে আলোকে নির্ঘুম থাকতে হবে। শাওন কখনো আলোর গায়ে হাত তুলে নেই, কিন্তু মানসিকভাবে অত্যাচার করতে ভালোই জানে। আলো জানে না কিভাবে এবার লবণ বেশি দিয়েছিল। এক চুলায় ভাত বসিয়ে আরেক চুলায় মাছ ভাজছিল আলো। কিছুক্ষণ পর আলোর শাশুড়ি এসে হাজির। তুমি গোসল না করে আমার রান্নার ঘরে আইছো কেন? এই খাওন, আমরা খামু না। চিন্তা করার কিছু নেই মা, সারা রাত মাছ কেটে আজানের সময় রুমে গিয়েছি, ঘুমাইনি, তাই গোসল করার প্রয়োজন নেই বলে নিজের কাজে মন দিল আলো। আলোর শাশুড়ি কিছু না বলে চলে গেল। সারাদিন কাজ করে যখন দুপুরে নিজের রুমে একটু শুয়েছিল আলো, অমনি রূপা এসে হাজির। ভাবি, আমার মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছে, উঠে বানাই দেন। আলো একবার রূপার দিকে তাকালো। এই মেয়েটা জানে আলো সারা রাত ঘুমায়নি, তারপরও আলাকে কাজের হুকুম দিতে দৌড়ে চলে আসলো।
তারপর উঠে গিয়ে মোগলাই বানাতে গেল। এসব বলার মতো কেউ নেই। সাথী আর সুচি আপু বাসা আসলে একটু আরাম পায় আলো। তারা খুবই ভালো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আলো রাতে শাওনকে বলে, শুনুন, আমাদের বাচ্চা হচ্ছে না, একবার ডাক্তার দেখালে ভালো হয়। অনেক তো কবিরাজের কাছে দৌড়লাম। শোনো, ডাক্তারের কাছে তুমি যাও, কারণ সমস্যা তোমার, আমার না। 1 মাস সময় দিয়েছে। আমায় বাচ্চা দিতে না পারলে তোমায় আমি ডিভোর্স দিব। বলে রুম থেকে বের হয়ে গেল। বাচ্চা না হওয়ার জন্য কত কথা শুনতে যে হলো। আচ্ছা, বাচ্চা না হওয়া কি শুধু মেয়েদেরই দোষ? ছেলেদের কি কোনো দোষ নেই? অন্যদিকে 1 বছর হইলেও আধার দেশে এসেছে। সে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। আধারের মা অনেক চেষ্টা করে ছেলেকে বিয়ের জন্য রাজি করতে পারেনি। ছেলে বিয়ে না করার কারণ মা হয়ে বুঝতে পারছে না। তার বাবা, আমি তোমার মা হয়েও বুঝতে পারছি না তুমি কেন বিয়ে করবা না। আধার তার মায়ের দিকে চেয়ে আছে। মা, আমি এখন বিয়ে করতে যাচ্ছি না, আর আমি আর বিদেশ যাব না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি যা করার দেশে থেকেই করব। আর বারবার আমায় এক প্রশ্ন করবা না। আধার চলে গেল। আমি তোমায় কথা দিয়েছিলাম আলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। তুমি যে এই আধারের আলো, তোমায় ছাড়া আমার জীবন আধার রয়ে গেছে। তুমি এসে আলোকিত করে দিবে, সেই অপেক্ষাতে আছি। 4 বছর বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে এসে যখন শুনলো আলোর বিয়ে হয়ে গিয়েছে, তখন অনেক ভেঙে পড়েছিল আধার। ভাগ্যকে মেনে নিয়েছিল, হয়তো তাদের আলাদা হওয়ারই ছিল। শাওন, শাওন, এদিকে আয়, দেখে যা তোর বউ কি করছে। এই রূপা, শাওনের বাপ, ওই তুমি দেখে যাও কি করছে গো। সবাই চিল্লাচিল্লি আওয়াজে দৌড়ে এসে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। শাওনদের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে সবাই, অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলোর করুণ দৃষ্টি তাকিয়ে আলোর শাশুড়ি সবাইকে বলছে, দেখছো শাওনের বাপ আমার পোলার কষ্টের টাকা কেমনে নষ্ট করে। আলো এতগুলো ভাত বাড়ির পিছে কেমনে ফালাইলো। আশেপাশে মানুষ এসে তামাশা দেখছে। আমি ফালাইনি মা। তুমি ফালাওনি তো, উড়ে এসেছে ভাতগুলা। মা সত্যি আমি ফালাইনি, আমি কেন ফালাবো? আচ্ছা, এতগুলো ভাত এখানে অন্য কারোর তো হতে পারে। অন্য কারো হইব না, পাতিল গিয়ে দেখেন পুরো পাতিল খালি। তুই এতগুলো ভাত এনে ফালাইলি কেন? প্রতিদিন বেশি বেশি করে ভাত রান্না করস, তারপর ভাত পাই না। হ্যাঁ মা, আমিও বুঝতে পারছি না। প্রতিদিন ভাত শর্ট পড়ে, রাতে 19 শাওন খাওয়ার পর আর ভাত থাকে না। হয়তো অল্প করেই খেয়ে নেয়, নয়তো না খেয়েই থাকি। তাই তো প্রতিদিন একটু বেশি করেই রান্না করি, তারপরও কম পড়ে। আজ বুঝলাম কেন কম পড়ে। কিন্তু সত্যি আমি ফেলে দেইনি, বিশ্বাস করেন, আমি ফেলে দেইনি। কেন আমি ফেলে দিব? আলো কথাগুলো মনে মনে বলছে, কারণ তার কথা শোনার যে কেউ নেই। নিজের দুঃখগুলো মা ভাইয়ের কাছে বলার স্বাধীনতা নেই তার। শাওন এতক্ষণ চুপ করেছিল, কিছু না বলে চলে যায়। শাশুড়ি আর রূপা মিলে আলোকে আরো অনেক কথা শুনিয়ে একসময় তারাও চলে যায়। শ্বশুর আলোর দিকে চেয়ে চলে গেল। আলো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন আলো সকালে রান্না করছে, উঠানে বসে আছে শাশুড়ি। চাচি এসে বসলো, দুজনে মিলে গল্প করছে। আলো রান্নাঘর থেকে স্পষ্ট সব শুনতে পাচ্ছে। কথার মাঝে চাচি তার পুত্রবধূর কথা বলল। আসলে ইনিয়ে বিনিয়ে শাশুড়িকে খোঁচা দিচ্ছে। ভাবি জানেন, 80,000 টাকা দিয়ে বউয়ের বাপে খাট বানায় পাঠাইছি, যাতে তাগো মাইয়া ভালোভাবে থাকতে পারে। কেউ কি এত দাম দিয়া? বুঝেন না, এইগুলো হলো সামাজিকতা। সাথে ফ্রিজও দিছে। আপনি কই পলাডারে বিয়া করাইলেন, ভালো জায়গা করাইতে পারলেন না। আমাগো বউয়ের কিন্তু বাচ্চা হইব। ভালো তো। আর আপনি নাকি বিয়া করাইলেন, এতদিনে নাতির মুখও দেখতে পারলেন না। কবিরাজ দেখান ভালো দেখা। অনেক দেখছি, কোনো কাম হয় না। আচ্ছা বাদ দে, মাইয়ার কোনো দোষ আছে? আচ্ছা, এইবার ঈদে আমাগো বউয়ের বাড়ি থেকে বাজার পাঠাইছে। আপনার বউয়ের বাড়ি থেকে কি কি পাঠাইছে? আলো শাশুড়ি চুপচাপ কথাগুলো শুনছিল, কোনো মতে কথা কাটিয়ে ঘরে চলে গেল। এদিকে আলো হালকা হাসলো। একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে নিচু করার জন্য পাশের বাড়ির চাচি আর সমাজই দায়ী। আমার শাশুড়ির এসবে লোভ নেই, কিন্তু যখন শুনে অমুকের বউয়ের বাড়ি থেকে এটা দিচ্ছে সেটা দিচ্ছে, সেখানে যে কারোরই মাথা নষ্ট হবে, রাগ উঠবে, লোভ জাগবে। তারা যৌতুক নেবেও, ঢোল পিটিয়ে মানুষের জানাবেও। আবার যারা নেবে না তাদের কানে বিষও ঢেলে দিবে। জানি না চাচি এসবের কথার ফল কি হবে। কি আর হবে, আস্তে আস্তে এসবের প্রভাব আলোর উপর পড়ছে। আলোর ভাইয়ের এত দামের খাট দেওয়ার সামর্থ্য নেই। ছোট মানুষ পড়াশোনার পাশাপাশি কাজ করছে, সাথে সংসারের হাল ধরেছে। আলো কিভাবে স্বার্থপরের মতো বাবার বাড়ি থেকে কিছু চাইবে?
তার উপর আলো যে বেঁচে আছে নাকি মরে গেছে সেই খোঁজই তো নেয় না কেউ। আবার তাদের কাছ থেকে কি আশা করবে? আলোর ভাইয়ের সাথে আলোর কখনো মিল ছিল না। ও আলোর সাথে কথা কম বলতো, এখনো বলে না। আলো নিজে থেকেই ওকে কল দিয়ে থাকে। শুনেছে ওর বউ নাকি বাচ্চা হবে। শুনে খুবই খুশি হলো, আবার দুঃখও লাগছে। যদি মেয়ে হয় তাহলে কি সেই মেয়ের সাথেও আলোর মতো আচরণ করবে? ভয় হয়, খুবই ভয় হয়। আল্লাহ যেন তাকে পুত্র সন্তানই দান করে। যাই হোক, আলোর শাশুড়ির পরিবর্তনের জন্য এসব চাচিরাই দায়ী। শুরুতে কিছু বলতো শাশুড়ি, কিন্তু এসব শুনতে শুনতে উনি আলোর সাথে এমন ব্যবহার করে। একদিন বিকালে শাওন বাসায় এসে আলো তখন কাজ করছিল। আলো, আলো, জি, আসছি। আলো রুমে আসার পর আলোর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, তোমার জন্য উপহার। আলো খুশি হলো। এই 1.5 বছরে প্রথম শাওন তাকে কিছু কিনে দিল। প্যাকেট খুলে দেখলো একটা ছোট্ট ডায়মন্ডের নাকফুল। আলো এতদিন পাথরের নাকফুল পরতো। শাওন বলল পড়তে, আলো বলল পরে পড়বে। এরপর শাওন দোকানে চলে গেল। আলোর অনেক খুশি লাগছে। প্রায় 5 মিনিট ধরে নাকফুলের দিকে চেয়ে আছে। অন্যদিকে আধার এলাকায় একটা দোকান দিলে ওষুধের দোকান। সে খেয়াল করলো সব আছে, কিন্তু ওষুধের জন্য অনেক দূরে যেতে হয়। তাই সেই দোকান দিল। আজ থেকে দোকানে ভালো মাল এনে সব ঠিকঠাক করবে। আধা নিজের রুমে বসে হিসাব করছে। এমন সময় তার দরজায় কড়া বসলো। আধা দরজা তাকিয়ে দেখলো তার বউ ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি এসে বলল, ভাবি আপনি? আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন, কোনো দরকার? আদার ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি হয়েছে? ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? না, তেমন কিছুই না। আসলে আমার বিয়ের 5 বছর হলো। আপনাকে দেখছি আপনি খুব চুপচাপ থাকেন। হঠাৎ করে একদিন বললেন বিদেশ যাবেন, পড়াশোনা করবেন না। তো আপনার ভাই আপনাকে তার কাছে নিয়ে গেল। সেখানে 4 বছর থাকলেন। অনেক ছুটি থাকার পর দেশে আসেননি। একটাই কথা, টাকা কামাতে হবে। এরপর 1 বছর আগে আসলেন আর হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন না। ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, খুলে বলুন তো। আমাকে ভাবি না, বড় বোন বা বন্ধু মনে করুন। আধার চুপচাপ তার ভাবির কথা শুনলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো। এতদিনে মনে চাপা কষ্টগুলো আজ বলতে যাচ্ছে কাউকে। আমি একজনকে ভালোবাসি, এখন থেকে নয়। যখন আমার বয়স 7 বছর তখন থেকে। আমরা একই ক্লাসে পড়তাম, সমবয়সী আমরা। সে আমার 2 মাসের বড়। হা হা হা। ছোটবেলায় এই কথা বারবার মনে করিয়ে দিত। হালকা চাপা স্বভাবের ছিল, কিন্তু আমার সাথে কথা ঝুড়ি ফুটতো। আমাকে সবসময় বকা দিত, কারণ সে আমার বড় ছিল। তাও 2 মাসে এই কথা দিনে 15 বার আমাকে শোনাতো। হা হা হা। বলে আধার হাসছে। ভাবি অবাক চোখে তাকিয়ে আছে। এই প্রথম আধারকে হাসতে দেখলো। শাশুড়ির কথায় আজ দেবরের সাথে খোলাখুলি কথা বলতে এসে অবাক হচ্ছে। ওমা, বেশ তো। সে কোথায়? নাম কি? কোথায় থাকে? ভাবির এমন প্রশ্ন আধারের চেহারায় হতাশা ছেয়ে গেল। নিজের মনের চাপ বা কষ্টগুলো বের করে চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। আলো, তার নাম আলো। বর্তমানে সে শ্বশুর বাড়িতে। 14 বছর হয়ে গেছে তার সাথে দেখা হয় না, কথা হয় না। আচ্ছা ভাবি, আমি আসি, আমার কাজ আছে। কোনো মতে কথা কাটিয়ে চলে গেল আধার। ভাবি যাওয়ার পথে চেয়ে আছে। আধারে মা এসে বলল, বৌমা কি বলেছে আধার? আর এভাবে তাড়াহুড়া করে যে চলে গেল? আলো নামের এক মেয়েকে ভালোবাসে। আলো নামে কাউকে চিনেন কি মা? আধারে মা চিন্তায় পড়ে গেল। নামটা বেশ শোনা শোনা লাগছে। নাম শুনেছি, কিন্তু মনে পড়ছে না। ওরা একই ক্লাসে একই স্কুলে পড়তো। একটু মনে করার চেষ্টা করুন। আচ্ছা, আমি ভেবে দেখছি। পরের দিন বিকালে সব কাজ শেষ করে নিজের ভাইকে ফোন দিল। অনেক কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছে আলো। এটাই ব্যবহার করে। তাও বাবার বাড়ি থেকে স্টুডেন্টের বেতনের টাকা জমিয়ে কেনা ফোন। খুব যত্ন করেই রেখেছে। আলো সবকিছু যত্ন করে রাখার চেষ্টা করে। তারপরও আলোর যত্নে করা জিনিস হারিয়ে যায়। পরপর 2 বার কল দিলেও ব্যস্ত বলছে। জানে না যতবার কল দেয় ততবারই ব্যস্ত বলে থাকে। তাই ভাইয়ের বউ ফাতেমাকে কল দিল। মেয়েটা গর্ভবতী, কেমন আছে খবর নেই এই ভেবে। দ্বিতীয়বার রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম ফাতেমা। আমি ফাতেমার মা বলছি। কেন কল দিয়েছো? আর কি চাই? ভাইয়ের কাছ থেকে খালি নেওয়ার মধ্যেই আছো, দেওয়ার মধ্যে নেই। জামাই কত কষ্ট করে কাজ করে, টাকা জমাচ্ছে ফাতেমার ডেলিভারির জন্য। আর তুমি লোভে মেয়ে আমার মেয়ের সুখ দেখতে পারোনি, তাই না? ফাতেমার মা কথার আগামাথা বুঝতে না পেরে ওনাকে থামিয়ে জিজ্ঞেস করলো, আন্টি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলুন। কি বলবো? তোমার জামাইকে পাঠিয়েছো টাকার জন্য? তোমার জামাই এসে বলছে তোমার নাকি কিছু টাকা লাগবে চিকিৎসার জন্য। নিজে তো বাচ্চা জন্ম দিতে পারোনি, আবার আমার মেয়ের বাচ্চা হবে তাই হিংসে করছো, তাই না? লোভী মেয়ে, হিংসুটে, অলক্ষী কোথাকার। আরো অনেক কথা শুনিয়ে ফোন কেটে দিল। আলো চোখের কোণে নোনা জল জমে গেল। তা গড়িয়ে পড়ার আগে মুছে ফেললো।
বাবার মৃত্যুর জন্য আলোকে যখন দায়ী করেছিল প্রচুর কেঁদেছিল। এরপর যখন স্কুলে যেতে পারতো না তখনও কেঁদেও কারো মন গলাতে পারেনি। মানুষ আলোকে সবসময় অলক্ষী বলতো। এইসব আস্তে আস্তে সয়ে গিয়েছিল। পৃথিবীতে দুইজন আলোকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এক আলোর বাবা, আরেকজন সে যে আলোর থেকে 14 বছর আগে অনেক দূরে চলে গেছে। তার দেখা আর মেলেনি। বাবার মারা যাওয়ার পর নিজেকে এতটাই গুটিয়ে নিয়েছিল যে প্রয়োজন ছাড়া কোথাও যেত না। মানুষ তো বাদই দিল, আলো তার মা ও দাদি কথা শুনতে শুনতে তিক্ত হয়ে গিয়েছিল। আসলে বাবা থাকলে হয়তো আজ আলো অনেক সুখী থাকতো। বাবাকে আলোর অবস্থার কথা বললে দৌড়ে আলোকে নিয়ে চলে যেত, কিন্তু নেই, কেউ নেই আলোর। একটা ভাই যার সাথে আলোর কথাই হয় না। মানুষ ঈদে বাবার বাড়ি যায়। বিয়ে হওয়া 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 5 বারও বাবার বাড়ি যেতে পারেনি। এক তো শ্বশুরবাড়ি থেকে আলো চলে গেলে কাজ করবে কে, আরেক হলো বাবার বাড়িতে আলো গেলে আলোকে খাওয়াতে তাদের খরচ হবে। মা আলোকে কিছু বলতো না, কিন্তু দাদি তার সাথে যোগ দেওয়া নতুন মানুষ আলোর ভাইয়ের শাশুড়ি। আলো জানে আলোর মা কখনো সুখ পায়নি, পাবে কিভাবে। প্রথমেই যে জন্ম হলো কন্যা সন্তানের, সুখের আবেশ পেয়েছে আলোর ভাই হওয়ার পর। আলোর মাকে মাথায় তুলে নিল। এখনো হয়তো আলোর জন্য তার মা কষ্ট পায়। রূপা আলোর বরকে পছন্দ করত, তা আলো আগেই বুঝে গিয়েছিল। তারপরও কিছু বলেনি, কারণ আলোর বরের মেয়ের নেশার চেয়ে টাকা ও জুয়ার নেশা আছে। জুয়া খুবই ভয়ঙ্কর নেশা, মানুষকে তছনছ করে দেয়। রূপাকে আলোর বর পছন্দ করে না, কারণ তার বোনেদের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি। তাই উনি আলোকে বিয়ে করে যাতে তার বোনেরা ভালোভাবে থাকতে পারে বাবার বাড়ি আসার পর। শাওন নিজের বোনদের অনেক ভালোবাসে, আলোকে কখনো অসম্মান করেনি, কিন্তু ওই যে জুয়ার নেশা, যার ফলে আজ উনি আলোকে না বলে ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসছে। নিশ্চয়ই জুয়াই হেরেছে। রাতে শাওন বাসায় আসে, তাকে পানি দিয়ে আর কাছে বসেছে আলো। আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন আপনি? ও, তাহলে তোমার ভাই বলেই দিয়েছে। হ্যাঁ, নিয়েছি টাকা, আর তোমার জন্যই তো নিয়েছি। ওই যে তোমাকে উপহার দিলাম নাকফুলটা, মনে করো তোমার ভাইয়ের দেওয়া উপহার। যাও গিয়ে খাবার নিয়ে আসো, প্রচুর খিদে পেয়েছে। বলে বাথরুমে চলে গেল শাওন। আলো চুপ হয়ে আছে। কেমন মানুষ ইনি, ছি। বউ, আমার ব্লাউজটা সেলাই হয়েছে। পরের দিন আলো কিছু না বলে ব্লাউজ তার হাত দিয়ে দিল। বাবার বাড়ি থেকে নিজের সেলাই মেশিনটা নিয়ে এসেছিল, কারণ এখানে দুটো সেলাই মেশিন, একটা মায়ের জন্য আর একটা নিজের জন্য। কয়েক ঘন্টা পর শাওন বাসায় এসে তার মায়ের রুমে গেল। মা, কি হয়েছে? ফোন করে আসতে বললা কেন? তোর বউ কি করছে জানোস? আবার কি করেছে? রহমান চাচার বউয়ের কাছে তোমার বউ তার সেলাই মেশিন বিক্রি করে বাবার বাড়ি গেছে। মানে কি, কেন? আর বিক্রি করার সময় তোরা কোথায় ছিলি? আমার ব্লাউজটা দিয়া নিজেই বেঁচে গেছে, একবারও বলে যায় নাই। এখন তোর বউরে তুই কিছু বলবি? আমার তো দাম নাই। হ্যাঁ, অনেক হয়েছে শাওন ভাই, এবার কিছু করো। বিক্রি করেছে যাতে আমাদের জামা কাপড় বানায় না দেওয়া লাগে। শাওন প্রচুর রেগে আলোকে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। 1 ঘন্টা পর আলো এসে হাজির। এখান থেকে বাবার বাড়ি যেতে 40 মিনিট লাগে। আলো কিছু না বলে নিজের রুমে পা বাড়ায়। এদিকে আলো বাসায় এসে নিজের রুমে চলে গেল। গিয়ে সে অবাক, রুমে শাওন বসে আছে, হয়তো তার অপেক্ষা করছে। আলো রুমের দিকে খেয়াল করে দেখলো মেঝেতে পড়ে আছে তার সব জামা কাপড়, সব এলোমেলো হয়ে গেছে। শাওনের দিকে একবার চেয়ে দেখলো, সে তার দিকে চেয়ে আছে। আলো সেদিকে না তাকে জামাগুলো উঠালো। জামার দিকে নজর গেল, এ কি, সবগুলো জামা কাটা দেখলো। শাওনের দিকে তাকালো, সে একটা হাসি দিয়ে বলল, তুমি তো সেলাই ভালো পারো, তাই ভাবলাম জামাগুলো কেটে দেই, তুমি না হয় সেলাই করে নতুন ডিজাইন করে নিবা। তোমার সেলাই মেশিনটা যে দেখছি না। মানুষ কতটা খারাপ হলে এমন করতে পারে। আলো সব জামা বের করে মাছ দিয়ে এলোমেলো ভাবে কেটে দিয়েছে। এমন ভাবে কেটেছে যে কিভাবে জোড়া লাগাবে তাই ভাবছে। আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছে? কেন, টাকা তো দিয়েই আসলা, আর কি দরকার? কেমন ভাই তোমার, বোনকে সামান্য টাকা দিতে পারে না? যাই হোক, আমার কাজ আছে, আমি দোকানে গেলাম। বলে শাওন চলে গেল। আলো জামাগুলোর দিকে চেয়ে আছে। এই জামাগুলো তার নিজের হাতে বানানো, নিজের টাকা দিয়ে বানিয়েছে। তার সাথে ননদ ও ননাসের দেওয়া উপহার ছিল। বিয়ের পর একটা সুতাও কিনে দেয়নি, অথচ আলো সবগুলো জামা এভাবে নষ্ট করে দিল। আসলে জুয়াখোরদের কাছে কিছু আশা করাই বোকামি। সুই সুতা দিয়ে কাঁচি দিয়ে হালকা ঠিক করার চেষ্টা করলো আলো। রাতে শাওন বাসা আসলো। শীতের সময় বছরের শেষ, এই শীতে তাকে অপেক্ষা করতে হয় 1টা-2টা পর্যন্ত। সারা রাত জুয়া খেলে এরপর দোকান বন্ধ করে বাসায় আসে। কেউ কিছু বলে না। শাওনের হাতে বাজারে ব্যাগ দেখে আলো মনে মনে বলল, আজও নতুন শাস্তির ব্যবস্থা করেছে হয়তো। শোনো, চালের গুঁড়াগুলো দিয়ে পিঠা বানাতে বসো, কালকে আমার বোন আর ভাগিনাদের জন্য পিঠা নিয়ে যাব।
আলো চুপচাপ শাওনের দিকে চেয়ে আছে। এরপর খাবার দিল, খেয়ে শুয়ে পড়েছিল। আজকে ভাত নেই। রোজ রোজ ভাতের ঝামেলা ভালো লাগে না। সে দেখে গিয়েছিল ভাত আছে। কিছুক্ষণ আগেই রূপা 1 প্লেট ভাত নিজের জন্য নিয়ে গেল। এই মেয়ে রাত 8টা একবার খেয়েছে আর 12টা একবার খেয়েছে। জানি না কেন এমন করলো। অন্য কেউ খাবে কিনা সেদিকে খেয়াল নেই। এরপর চালে গুঁড়ো দিয়ে রুটি বানিয়ে খেয়ে গিয়ে শুয়ে পড়লো আলো। তার মনে মনে বলল, আমিও মানুষ, কাজের লোকের মতো এত কাজ করতে পারবো না। রাতে মাছ নিয়ে আসবে, চালের গুঁড়া নিয়ে আসবে, আমার দিকে কোনো খেয়াল নেই কারণ, শুধু হুকুমের উপর চলে। কালকে রাতে একটা গার্লস গ্রুপে নিজের মনে না বলা দুঃখের কথাগুলো শেয়ার করেছিল আলো ফেক আইডি দিয়ে। সেখানে দেখলো আলোর মতো অনেক বোন এমন অবস্থায় মুখ বুঝে সহ্য করছে। অনেকে আলোকে অনেক সাহস দিয়েছে যে তার বাবা মারা যাওয়ার পর কেউ দেয়নি। এইভাবে এত কাজ করতে করতে একদিন মরেই যাবে, তাই আজ সাহস করে নিজের জন্য কিছু করতে হবে। বাচ্চা হচ্ছে না, এতে আলোর কোনো দোষ হবে? কত মানুষের দোষ। 12 বছর ধরে বাচ্চা হয় না, কই তারাও তো সংসার করছে। অনেকে বললো তাদের কারো 6 বছর 8 বছর ধরে বাচ্চা হচ্ছে না, কিন্তু বর সাপোর্ট দিচ্ছে। আল্লাহ না দিলে কি করার, দোয়া ছাড়া তো আর কোনো পথ নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সে। আজ মেঝেতে ঘুমাচ্ছে। শাওনের ভাষে ঘুমাতেও কেমন যেন গা ঘিনি ঘিনি করছে তার। সকালে শাওনের আগে ঘুম থেকে উঠে কাজে লেগে গেল আলো। ঘুম থেকে উঠে শাওন চিল্লাচিল্লি করছে। আলো সেদিকে কান না দিয়ে নিজের কাজ করছে। কাজ শেষ করে পিঠা বানাবে। তোমাকে না বলেছি রাতে পিঠা বানাতে, বানানি কেন? কাজ সেরে বানাতে বসবো। আর আমি মানুষ, রোবট নই। আমারও ঘুমের প্রয়োজন আছে। নির্ঘুমের থেকে থেকে আমি এত কাজ কেন করব? শাওন আর কিছু বললো না, চলে গেল। এসব সে মুখ খারাপ করতে চাচ্ছে না। আর আজ আলোকে কেমন যে অন্যরকম লাগছে। কাজ শেষ করে আলো রূপাকে ডাকছে। রূপা, ও রূপা, এদিকে আসো। কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? বড় আপু আর ছোট আপুর বাড়িতে পিঠা পাঠাবো, তাই আমার সাথে পিঠা বানাতে আসো। আমি পিঠা বানাবো কেন? আপনার ননদ আপনি বানান, আমি পিঠা বানাতে পারি না। কেউ একজন পেছন থেকে বলল, তো কি পারেন? বসে বসে অন্যের ঘরে খেতে পারেন, আর মানুষকে অর্ডার দিতে পারেন, আর কুটনামি করতে পারেন, তাই না? সুচি আপু আপনি? হে মা, বললেন না যে আসবেন? উনি শাওন গিয়ে নিয়ে আসতো, আসে কি কোনো অসুবিধা হয়নি তো? না ভাবি, বড় আপাও আসছে ভাবি। ওই দিন তো চলে গিয়েছিলাম, তাই আজ আসলাম। শীতে বাচ্চারা নানি বাড়িতে আসবে বায়না ধরলো। মা দেখে যান, ছোট আপু এসেছে। আলো খুশি হয়ে সুচির মালামাল ঘরে নিয়ে এলো। রূপা মুখ বাঁকা করে ঘরে চলে যায়। এই সুচি আর সাথে সাথে সে কথায় পারবে না, তাই কথা বাড়ায় না। কি গো মা, আইসো তুমি? আসো, দাও আমার নাতিটারে দাও। সে সুচি আপুর 1 বছরের ছেলেকে কোলে নিল আর 5 বছরের মেয়েকে সাথে নিয়ে ভেতরে গেলেন। আলো, সুচিরে শরবত দাও। কত দূর থেকে আইছে। কিরে মা, জামাই বাবু আসলো না? আর না কইয়া যে আইসো, আমারে ফোন দিলা না? কত কষ্ট কইরা আইসো। শাওনের বাপরে পাঠাইতাম, হে নিয়ে আইতো। তো বিআইন সাহাব ভালো আসেনি? উনি ব্যস্ত মা, তাই আসে নাই। আর সবাই ভালো। আচ্ছা, বড় ভাই কোথায়? আলো শরবত দিতে দিতে বলল, উনি আসতেছে দোকান বন্ধ করে। আর আপনি একা আসছেন কিভাবে? কখন রওনা দিয়েছেন? আমার ভাসুর আর শ্বশুর মিলে আমাকে আর ভাবিকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার যাও তার বাবার বাড়ি গিয়েছে, আমিও আসলাম। যাক, আমার বড় ব্যাগটাও দাও তো ভাবি। সুচি তার ব্যাগ থেকে অনেক কিছু বের করলো। এর মাঝে শাওনের সাহায্যে রূপাও কান পেতে ওদের সবার কথা শুনছে। তুই আসবি বললি না কেন? আমি গিয়ে নিয়ে আসতাম তোরে। তোমাদের সারপ্রাইজ দিতে চলে আসছি। আচ্ছা, সবার জন্য শীতে পিঠা নিয়ে এসেছি। সব ধরনের পিঠা বানিয়েছি কালকে। সবগুলা তুই একলা বানাইছস? এত কষ্ট করলি কেন? তোর ভাই কালকে চালের গুঁড়ো নিয়ে আসতো, রাতে বানাই নাই। চোখ রাঙিয়ে আলোর দিকে তাকালো আর বলল। আলো চুপ হয়ে আছে। সুচি সেদিকে কান্না দিয়ে আলোকে বলল, আলো ভাবি, আমার যা আপনার জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছে। আপনার খুব পছন্দ, তাই গতবার আপনি তার পছন্দের আর আমার ননদের পছন্দের চিতই পিঠা আর দুধ চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছিলেন না? তাই তারা যে কি খুশি। তাই এবার ননদ আর আমরা 2 যা মিলে পিঠা বানালাম। শাশুড়ি তো আমাদের জোর দিয়ে বলল, আপনার জন্য এবার নিয়ে যেতেই হবে। খেয়ে দেখুন তো, এইসব পাটিসাপটা পিঠা আপনার। বলে হাতে পিঠার বক্সটা এগিয়ে দিল। সবাই যেন হালকা রাগী ভাব নিয়ে আছে। আলো হাসি মুখে বক্স নিয়ে নিল। খেতে ইচ্ছে করছে, কিন্তু সবার চেহারা দেখে খেলো না। পরে খাবো আপু, আপনি এখন রেস্ট নিন। আলো সবকিছু গুছিয়ে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর বড় আপু চলে আসবে।
আজ তাদের জন্য গরুর মাংস রান্না করবে আলো। গতবার তো খেতে পারলো না, এবার ভালো করে রান্না করবে। রান্না বান্না শেষ করলো, বড় আপাও চলে আসছে। গরু মাংস রান্না করে শাশুড়ি আর শাওনকে হালকা টেস্ট করে লবণ চেক করালো। সে এবার বলল যদি লবণ মরিচ বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতেই হবে যে অন্য কেউ করেছে। সাথী আপু তার 2 মেয়েও চলে এসেছে। সবাই খাবার টেবিলে বসেছে। সাথী আপু রান্না করে নিয়ে এসেছে। উনি কাবাব আর পায়েস বানিয়ে বাসা থেকে নিয়ে এসেছে। সবাই খাবার খাবে। আলোকে তার শ্বশুর আর ননাস আর ননদ জোর করে বসিয়েছে। এতদিন সবার শেষে খেত, কিন্তু আপুরা আসলে একসাথে খায়। আলোকে নিজের বোনের মতো মনে করেন। ভাগ্য একটু হলেও ভালো, তাই এমন বোনের মতো ননদ ননাস পেয়েছেন। তারা সবসময় আলোর সাথে ভালো ব্যবহার করে। শুরুতে শাশুড়িও ভালো ব্যবহার করতো, কিন্তু বাচ্চা না হওয়ায় আর পাশের বাড়ির চাচিরা তাদের বউদের কথা বলে বলে একসময় আলোকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী বানিয়ে দিল। সাথে রূপা তো আছে, বিয়ের পর থেকে এখানেই পড়ে আছে। ঈদের সময় দুদিন নিজের বাড়ি থেকে দৌড়ে চলে আসে। আলোর পর তাকে পাত্তা দেয় না, তারপরও আলোদের পেছনে পড়ে আছে। আপুরা 10 দিন থেকে চলে গেল। অন্যদিকে আধারের রুমে ওর বড় বোন মা ভাবি বসে আছে। আধার চুপ করে আছে। আমি সবাইকে সবটা বলে দিয়েছি আধার, আমি তোমাকে আর এভাবে দেখতে পারছি না। ওই মেয়ে তোমাকে ছেড়ে অন্য কারো হয়ে গিয়েছে। তুমি কেন তার জন্য অপেক্ষা করছো? সে তো ফিরবে না, সে তার স্বামী সংসার নিয়ে ব্যস্ত। আপু ভালোবাসলে যে মিল হবে এমন তো নয়। আমাদের না হয় অমিলই থাক, আমরা ওর সাথে আমার শেষ থেকে 14 বছর আগে, যেদিন আমরা ওই এলাকা ছেড়ে এখানে এসেছিলাম, এই 14 বছরে তার কথা আমি মুহূর্তে মুহূর্তে মনে করি। তার হাসি, তার কথা সব। সে আমায় বদলে দিয়েছিল, আমার পাশে ছিল। কিভাবে আমি তাকে ভুলতে পারি? আমাকে ভুলে যাওয়ার কথা বলো না প্লিজ। 14 বছর অনেক চেষ্টা করেও তার দেখা পাইনি। তারপর আমি তার জন্য অপেক্ষা করব, কারণ সে বলেছিল সে শুধু আধারের আলো। আধার এসব কথা বলে ছাদে চলে গেল। আয়শা, আধারের বোন, একবার আমাকে সব বলতা। কি বলতাম? আমি নিজেও জানতাম না। তোমরা তো জানো আধার সহজে কাউকে কিছু বলতে চায় না। আর আমি আলোকে চিনি, তাই আমাকে নিয়ে ওদের বাসায় গিয়েছিল 7 বছর আগে। অনেক চেষ্টা করেছে আলোর সাথে দেখা করার কথা বলার জন্য, কিন্তু আলোর প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতো না। তার উপর ওর দাদি দেখা করতে দিত না। আমি আর আধার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার বলেছে। আধারের চাকরি নেই, বয়স কম, দিবে না বিয়ে। আধার 3-4 বছরের সময় চেয়েছিল, সে কিছু না কিছু করবে, কিন্তু কে জানতো ওর বিয়ে যে হয়ে যাবে। আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখান থেকে অনেক দূরে হওয়ায় যেতেও সময় লাগে মা। আর আধার বলেছে ও তোমাদেরকে বলবে, তাই আমি এত বছর চুপ ছিলাম। ভুলেই গিয়েছিলাম সেদিন আলোর কথা। জিজ্ঞেস করে বুঝতে পারলাম। মা, আপনারা কি আলোকে চেনেন? কেমন দেখতে? হ্যাঁ বৌমা, চিনি। 20 বছর আগে আমি আর তোমার বাবা আমার 3 ছেলে মেয়েকে নিয়ে ওখানে আলোদের বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতাম। তোমার বাবা কাজ করতো সেখানে, আর সেখানে আধারের সাথে পড়তো এক মেয়ে, নাম তার আলো। একই স্কুলে, একই ক্লাসে। আলোর সাথে দেখা হওয়ার পর আধার সারাদিন আমার সাথে আলোর কথাই বলতো। একটা কাহিনী এখনো আমার মনে আছে। আলো ওকে বাঁচিয়েছে। ও নাকি রাস্তায় সবার সামনে পা পিছলে পড়ে গিয়েছিল। আশেপাশের বাচ্চারা হাসাহাসিতে আধারের সে কি কান্না পাচ্ছিল। হঠাৎ নাকি একটা মেয়ে তার পাশে মাটিতে বসে পড়ে, নিজের ড্রেসে হালকা কাদা মেখে। তা দেখে আশেপাশের বাচ্চারা হাসি বন্ধ করে চলে যায়। এরপর আধারকে বাসায় দিয়ে নিজের বাসায় চলে যায়। আধার তখন থেকেই যখনই আলোকে দেখত দৌড়ে ওর কাছে চলে যেত। এই কাহিনী আধার আমাকে অনেকবার বলতো। এসব চলছে আর আধারের মায়ের চোখ ছলছল করছে। নিজের ছেলের মনে কথা বুঝতে পারেনি। 5 বছর ওখানে থেকে এরপর ওর বাবার চাকরি চলে যাওয়ার এলাকা ছেড়ে এখানে এসে 14 বছর হয়ে গেল। আর এই 14 বছর আধার কত শত বাহানা করে এলাকায় গিয়েছে। আজ বুঝতে পারলো কেন গিয়েছে। এভাবে অনেক দিন কেটে যায়। আলোর ভাইয়ের বউয়ের বাচ্চা হওয়ার সময় চলে এলো। একদিন সকালে শাওন আলোকে বলছে, আলো, দোকানের মাল উঠাবো, তোমার ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা চাও তো। কি বলেন? আমার ভাই কোথা থেকে টাকা দিবে? আর আর কয়দিন পর ওর বউয়ের ডেলিভারি, আপনি জানেন না? হ্যাঁ, আমি কিছু চাইলেই এই সমস্যা সেই সমস্যা। আর বিয়ের সময়ও তো কিছু দেয়নি। আমি আহামরি কি চেয়েছি যে দিতে পারবে না? আমাকে ধার দিতে বল, আমি ফেরত দিয়ে দিব। দেখুন, এটা সম্ভব না। এর আগেও আপনি আমায় না বলে ওর কাছ থেকে টাকা নিয়ে এসেছেন। আমি পারবো না। শাওন হালকা রেগে গেল। শোনো, নিজের কাপড় চোপড় রেডি করো, আমি তোমায় গাড়িতে উঠিয়ে দিব। টাকা নিয়ে আসতে পারলে আসবা, না পারলে আসার দরকার নেই। এমনিতেও তুমি কোনো কাজেরই না। আমি আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে, বাবা হতে পারলাম না। আমি দোকানে যাচ্ছি, এসে যেন তোমার মুখ না দেখা লাগে। বলে চলে গেল শাওন। আলো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে।
দুপুরে শাওন খাবার খেতে এসে দেখে আলো নেই। সারা বাড়ি খুঁজেও আলোকে পেল না। ওর মাও বলল আলো নাকি চলে গেছে। এর মানে সত্যি চলে গেছে? যখন গিয়েছে টাকা নিয়ে আসবে, তাই সে মাথা ঘামালো না। বাবার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আলো। আলোকে এভাবে এত বড় ব্যাগের সাথে দেখে সবাই অবাক হয়ে যেয়ে আছে। আলোর দাদি বিরক্ত হয়ে বসে আছে। হুট করে আলোর আশায় সবাই অবাক। বাবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আলো। নিজের সাথে করে আনা ট্রলি ব্যাগটা বাইরে রেখে হাতে খবরের কাগজে মোড়ানো একটা বক্স নিয়ে প্রবেশ করলো। আলোকে এখানে দেখে ওর মা ও ভাইয়ের বউ এগিয়ে এলো। এই সে আলো যার চোখের নিচে কালি, অনেকটা ফুলে গেছে। এই ফোলা মোটা নয়, অতিরিক্ত পরিশ্রমের ফলে এমন অবস্থা হয়ে গেছে। কেমন ফ্যাকাশে দেখছে লাগতে। নিজের মলিন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আলোকে দেখে ওর মা জিজ্ঞেস করলো, তুমি কিছু বলো না কেন? আলো, তুই এই সময় এখানে আর এত বড় ব্যাগ নিয়ে এসেছিস কেন? কেন আবার? আমার নাতনির টিকা টাকা নিয়ে পেট ভরে নাই, তাই আবার আইসে টাকা নিতে। আলো দাদির দিকে চেয়ে মুচকে হাসলো। সাথে তার ভাইয়ে শাশুড়ি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আলো তার কাছে গেল। চাচি টাকাটা দিন। কিসের টাকা আপু? সবাই অবাক, বুঝতে পারছে না কি হচ্ছে। আলো সেদিকে কান না দিয়ে এবার একটু জোরে বলল, টাকাগুলো দিন। আলোর ভাইয়ের শাশুড়ি রুমে গিয়ে টাকা এনে আলোর হাতে দিল। আমি এখানে টাকা নিতে আসিনি। ওই দিন আমি টাকার জন্য পাঠাইনি। যার কাছে বিয়ে দিয়েছেন সে আমায় না বলে টাকা নিতে চলে আসে। যাই হোক, টাকা আমি ওই দিনের পর দিনই ফেরত দিয়ে গিয়েছি। আকরামের, আলোর ভাই, শাশুড়ি আমায় বাসায় যেতে মানা করায় তার কাছে বাহির থেকে টাকা দিয়ে চলে এসেছি। ফাতেমা আকরামের বউ, এই নাও টাকা। আকরাম আসলে ওকে দিয়ে দিবা আর বলবা আমি টাকা চাইনি, আমার টাকার প্রয়োজন নেই। মা, আপু টাকা দিয়েছে বলেনি কেন? আর আপুকে বাসে আনেননি কেন? এবার মা আমতা আমতা করে বলল, আসলে আমার মনেই ছিল না। আর কিছু বলার আগে আলো তাকে থামিয়ে বলা শুরু করলো, আমি আজকে এখানে কিছু কথা বলার জন্য এসেছি, যা গত 12 বছরে বাবা মার যাওয়ার পর বলা হয়নি। কি বলতে আইছো তুমি? কয়দিন পর পর দৌড় দিয়ে আইসা তামাশা করো? দাদিমা, আমার বিয়ে 2 বছর হয়েছে। এই 2 বছরে 5বারও আমি এই বাড়িতে আসিনি। তাহলে কিভাবে বলেন যে 2 দিন পর পর এসেছি? আচ্ছা, আমায় আপনি দেখতে পারেন না কেন? আমি মেয়ে বলে? আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যখন জন্ম নিয়েছেন তখন কি ছেলে হয়ে জন্ম নিয়েছেন নাকি মেয়ে হয়ে? বলে একটু দম দিল। কান্না পাচ্ছে খুব। এই প্রথম আলো মনে চাপা কথাগুলো বলছে, আর বলতেই হবে। আজ না বললে কখনোই যে বলা হবে না। আলোর দাদি চুপ হয়ে আছে, আর চুপ থাকায় আলো আবার বলা শুরু করলো, আপনি আগের যুগের মেয়ে হয়ে ভালোভাবে থেকেছেন, খেয়েছেন, ভালো জায়গায় বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে নাতি নাতনি দেখে নাতির ঘরের পতি দেখতে যাচ্ছেন। কই, আপনার মা দাদিরা তো আপনাকে ঠিকই ভালো লালন পালন করেছে। তাহলে আমি এই যুগে হয়ে শিক্ষিত সমাজে থেকে আমার প্রাপ্য অধিকার ভালোবাসা থেকে কেন বঞ্চিত হব? কেন ছেলে মেয়েকে আলাদা চোখে দেখতে হবে? আশেপাশে কত মানুষ দেখলাম, কই তারাও তো কন্যা সন্তানকে ঠিকই লালন পালন করছে। তারা পার্থক্য করছে না কেন? আছে কি উত্তর কারোর কাছে? তাদের আপনিই বলেন। আপনি মেয়ে হয়ে সসম্মানে বাঁচতে পারলে আমি মেয়ে হয়ে পারবো না কেন? নাকি আপনি মেয়ে হওয়ার আর আমি মেয়ে হওয়ার মাঝেও তফাৎ আছে? আলোর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার মুছে ফেলছে। কথাগুলো গলায় আটকে যাচ্ছে। আজ থামবে না, আজ যে বলতেই হবে। সবাই চুপ হয়ে আছে। আলোর মা ও ভাইয়ের বউ কাঁদছে। আমাকে আপনারা সব সময় টিস্যুর মতো ব্যবহার করেছেন। বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তা কি আমার দোষ? সব সময় সবকিছুর জন্য আমাকে দোষ দেওয়া হয়েছে। আমাকে পড়াশোনা বাদ দিয়ে কাজের লোকের মতো কাটানো হয়েছে, কারণ বংশের ছেলেকে লালন পালন করতে হবে তাই। থাকা, খাওয়া, পোশাক সব দিক দিয়ে আমি বঞ্চিত ছিলাম। ঘরে কষ্টের টাকা দিয়ে সংসার চালিয়ে আমাকে কথা শোনানো হতো। আর এইবারও কি আমায় দেখতে চেয়েছেন আমি ওই বাড়িতে বেঁচে আছি নাকি মরে গিয়েছি? ওই বাড়িতে কেমন আছে একবারও খোঁজ নেননি, আরে একবারও দেখতেও যাননি। আর না আমায় কখনো বলেছেন এই বাড়িতে আসতে। কখনো ফোন দিয়ে 2 মিনিট কথা বলে জিজ্ঞাসাও করেননি যে আলো কেমন আছো। আমি নিজে থেকে বেহায়ার মতো ফোন দিতাম আর আপনাদের কথা শুনতাম। আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছেন, ব্যাস দায়িত্ব শেষ। আপনাদের মাঝে দায়িত্ববোধ নামক জিনিসটা মরে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, জীবনে একটা জিনিস চেয়েছিলাম, আধারকে বিয়ে করার কথা। সেখানেও আমাকে শাস্তি হিসেবে একজন অমানবিক পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন? এই বাড়ির ছেলে যদি তার পছন্দের মানুষকে জীবন সঙ্গী বানাতে পারে, তাহলে মেয়েটি কেন পারবে না? কেন?
আলো কান্নায় ভেঙে পড়লো। কত বছর পর কাছে জানানি তার। বিয়ের সময় বিদায়ও কাঁদেনি সে। ফাতেমা আলোর পাশে এসে দাঁড়ালে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আলোর মাও কাঁদছে। হুট করে আলো দাদিকে এমন কিছু বলল যার জন্য কেউ প্রস্তুত ছিল না। ও এই কথা, এবার বুঝছি। তোমার নাগর বুঝি আয়সা পড়ছে তাই না? তার সাথে যাওয়ার জন্য এত কথা। আমাকে মান সম্মান ডুবানোর জন্য এই রাস্তা। তোরে তো জন্ম সময় মাইরা ফালানো উচিত ছিল। মা, আপনি এগুলা কি বলছেন? চুপ করুন দয়া করে, আজ কিছু বলবেন না। আলো কান্নার মাঝে হেসে দিল। সবাই অবাক হলো। সত্যি দাদি, আপনি আর আপনার মানসিকতা কখনোই বদলাবে না। যাক, আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে আসিনি, যেই কাজে এসেছি তাই করি। চোখের জল মুছে ফাতেমার হাতে খবরের কাগজে মোড়ানো বক্সটা দিল। তুমি খুব মিষ্টি মেয়ে ফাতেমা, আমার ভাইয়ের খেয়াল রেখো। আর হ্যাঁ, তোমার যদি মেয়ে হয় তাহলে দয়া করে এই বাড়িতে এদের কারো ছায়া তোমার মেয়ের উপর পড়তে দিও না। জীবনটা অভিশপ্ত হয়ে যাবে। আল্লাহ যেন তোমায় কন্যা সন্তান না দেয়। আর এই বক্সটা আকরামকে দিয়ে দিও। তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি এই বক্সটা খুলবে না, কারোর কথাই খুলবে না প্লিজ। আমি চাই বক্স আকরাম খুলুক। নিজের খেয়াল রেখো, ভালো থেকো। আলো কথা শেষ করে বাহিরের দিকে পা বাড়ালো। আপু, আপনার ভাই আসার পরে যেতেন, নিজ হাতে দিতেন বক্সটা। আলো মুচকি হাসলো। আমার যে সময় নেই ফাতেমা, তুমি দিয়ে দিও, এটার জন্য এসেছিলাম। আলোর মা আলোর হাত ধরে ওকে জড়িয়ে ধরে কাঁদছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমায় ছাড়ুন, যেতে দিন, যেতে হবে। মাগো, আমারে মাফ কইরা দাও। আমি কোনোদিন তোমার সাথে ভালো ব্যবহার করি নাই। মায়ের সাথে থাকতে থাকতে তার মতো হয়ে গেছি। তুমি আমার মাফ কইরা দাও। মাফ করার কিছুই নেই। আর জন্ম দিলেই কি মা হওয়া যায় নাকি? আপনাকে আমি তুমি থেকে আপনি কেনটা কি জানেন? কারণ আমার কাছে আপনজন যখন পর হয়ে যায় তখন তাকে আপনি বলে ডাকতে থাকি। আপনাকে ঠিক মা বলে কবে ডেকেছি বলতে পারবেন? পারবেন না। আলোর মা চুপ করে কথাগুলো শুনে ভাবতে লাগলো। আলো সবার দিকে চেয়ে বলল, আশা করি আমার চেহারা যেন আপনাদের আর দেখা না লাগে। এর মাঝে ফাতেমা আকরামকে মেসেজ করে আসতে বলে। কেন যেন আজ তার ভয় করছে। আলো কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরে চলে এলো। দ্রুত পায়ে একটা অটোতে উঠে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। চলে যাচ্ছে সেই পরিবার থেকে বহুদূর। গার্লস গ্রুপ থেকে এক আপুর সাথে তার পরিচয় হয়। তার কষ্টের কাহিনী শুনে আপু তার কাছে চলে আসতে বলে। এই আপু একা থাকে। আলো তার ফোন নাম্বার নিয়ে রাখে, সময় কাজে লাগবে তাই। আজ সকালে শাওনের বলা কথাগুলোর পর সিদ্ধান্ত নেয় সে চলে যাবে বহুদূর। অনেক আপু তাকে সাহস দেয়, নিজের জন্য লড়াই করার শক্তি দেয়, যার ফল আজ সে আপু ঠিকানা দিয়ে দিয়েছে। আলো সেই ঠিকানা রওনাও হয়েছে। শাওনদের বাড়িতে শাওনদের মা শাওনকে বকছে, তোর বউ স্বর্ণের চেন লইয়া গেছে গা, আমারে জিগাও নাই। তুই কিছু কষ না, তাই মাথায় উঠেছে। এমনি এত কাম ফালাইয়া বাপের বাড়ি গিয়া মরছে। চেইন আমার কাছে রাখছি, হারায় যাইতো গাতাই। বিয়ের মধ্যে বাপের বাড়ি থেকে সুতার সমান চিকন চেইন আনছিল, সেটাও লইয়া গেল। ওরা কপাল আমার। থাক খালা, শাওন ভাই আপনারে নতুন দেখা চেন আয়না দিবনে। শাওন কিছু না বলে রুমে চলে গেল। আলমারি খুলে দেখলো পুরনো কাপড় চোপড় পরে আছে আর শাড়ি বিয়ের মধ্যে উপহার পেয়েছিল সেই সব শাড়ি, কিছু নতুন থ্রি পিস যেগুলো কোনো ভালো দিনে পরতো ওইগুলো নিয়ে বাকি সব রাখা। খালি বিয়ের শাড়ি পরে আছে। শাওন ভাবছে চেন নিয়ে গেল। বিয়ে 2 বছরে মা সেই যে চেন দিয়েছে কত চাওয়ার পরও দেয় নাই, আর আজ নিজে থেকে নিয়ে গেছে। ব্যাপারটা কেমন যেন লাগছে। শাওন তাড়াতাড়ি তার ড্রয়ার দেখলো যেখানে টাকা রাখে, সেটা খুলে দেখলো না, টাকা যেখানে ছিল সেখানেই আছে। কিছুক্ষণ ঘুরে নিল, সব ঠিক। বিয়ের সময় একটা ট্রলি কিনেছিল, ওটা নেই। শাওন এসব ভেবে কুল পাচ্ছে না। ভাবলো অনেকদিন পর বাবার বাড়িতে থাকতে গিয়েছে তাই এভাবে গেল। কখনো তো কিছু কিনে দেয় নাই, তাই সব নিয়ে গেছে যাতে কেউ বলতে না পারে সে কিছু দেয় না বউকে। যাক, বুদ্ধিমতী আছে। শাওন গান গাইতে গাইতে চলে গেল। ওদিকে আধার নিজের দোকান চালু করে দিয়েছে, একজন কর্মচারীও রেখেছে। আধার দোকানে বসে নিজের মানি ব্যাগে রাখা সাদা কালো ছবির উপর হাত বুলাচ্ছে। ছবিতে একটা বাচ্চা মেয়ে গোমরা মুখ করা ছবি। এই ছবিটা আর কারো নয়, আলোর। তখন তারা 4-এ পড়তো। কোনো কারণে ছবি তুলতে হবে। ছবি তুলে আলো দেখলো তার ছবি সুন্দর হয়নি, মাথায় তেল চুপচুপ করছে। ছবিটা বাঁকা উঠেছে তাই রাগ করে ফেলে দিয়েছিল। আধার সেটা কুড়িয়ে নিজের কাছে সযত্নে রেখে দেয়।
এত বছর ধরে নিজের কাছেই আছে। রোজ সকালে ঘুম থেকে উঠে ছবিটির দিকে তাকিয়ে থাকে, রাতে ছবির সাথে কথা বলে, আরো কত কি। আধার হাসছে আর মনে মনে বলছে, আমার 2 মাসের বড় আলো। খুব তো জোর গলায় বলেছিল তুমি শুধু আধারের আলো, কিন্তু আজ কি হলো আধারের আলো যে অন্য কারো হয়ে গেল? তোমার উপর আমার কোনো রাগ নেই, শুধু শেষ একটা ইচ্ছে, এই 26 বছরের নারী আলো কেমন দেখতে তাই দেখতে চাই। আলো বাস থেকে নেমে একজনকে খুঁজছে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো, আলো তার সাথে কথা বলল, এরপর দুজনে চলে গেল। মানুষ বড়ই অদ্ভুত, তাই না? সামান্য কষ্টের কথা শুনে সাহায্য করার জন্য চলে এলো আপু, আর কাছের মানুষের কাছ থেকে শত কষ্ট পেয়েও একটুখানি সুখের আশা ছিল। আজ কেন যেন মনে হচ্ছে আপনের চেয়ে পর ভালো। সামনের দিনগুলো কিভাবে কাটবে জানেন আলো। আলো আর মেয়েটি একটা ফ্ল্যাটে আসলো। আলো তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। আলো চারদিক দেখছে, অনেকটা গোছানো ঘর। এত বড় ফ্ল্যাট এ উনি একা থাকে। শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল কথাটা। কি দেখছো? মনিরা আপু, এত বড় বাড়িতে তুমি একা থাকো? একসময় বর আর আমি থাকতাম, এখন শুধু আমি। তুমি কিছু মনে না করলে একটা কথা। একটা নয় 100টা বলো। আগে ফ্রেশ হয়ে নাও, কিছু তো খাওনি সকাল থেকে। চলো আমরা খেয়ে সারা দিন গল্প করব। আলোর চোখ ছলছল করছে। চিনা নাই জানা নাই একটা মেয়েকে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে। ওফো, চোখের পানি গড়িয়ে পড়ার আগে মুছে ফেলো। এই জল যেন গড়িয়ে না পড়ে, ঠিক আছে? আর চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার পাশে আছি। আমাকে বড় বোন ভাবতে পারো। আলো ও মনিরা বসে বসে কথা বলছে। ছোটবেলায় আমার বাবা মারা যায়, মা কষ্ট করে বড় করে আর লালন পালন করতে থাকে, কিন্তু হঠাৎ মাও মারা যায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপর আমার একজনের সাথে পরিচয় হয়, বয়সে আমার অনেক বড়। একদিন সে আমার বিয়ের প্রস্তাব দেয়, উপায় না পেয়ে রাজি হয়ে যায়। লোকটা আমায় বড্ড ভালোবাসত, আমাকে পড়াশোনা করিয়ে এখানে আনার পেছনে তারই অবদান। আজ আমি ভালো জব করি, এই ফ্ল্যাটের মালিক আমি। ভালোই চলছে দিনকাল। উনি কোথায় এখন? উনিও আমায় ছেড়ে একা করে না ফেরার দেশে চলে গিয়েছে। যাক, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি কিছু না কিছু করব। নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার সঙ্গ দেব। তো এখন তুমি কি চাও? আলো হালকা হেসে ভেবে বলল, ডিভোর্স। অন্যদিকে আকরাম বাসায় এসে সবকিছু শুনে চুপ হয়ে আছে। ওর আসতে দেরি হয়েছে, না হয় আজ ওর বোন ওর সাথে থাকতো। বোনের দেওয়া বক্সটা খুলতেই বড্ড ভয় করছে। কয়েকবার কল করেছে কিন্তু ফোন বন্ধ। শাওনকেও কল দিয়েছে, সেখানেও নেই। তার বোনের কিছু হলো না তো? 7-5 না ভেবে বক্সটা খুললো। বক্সের ভেতরে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে 2টা জামা, যা দেখে আকরাম অবাক। এটা তো তার বোনের ছোটবেলার জামা, যেটা যখন আকরাম ছোট ছিল হুটহাট করেই আলোর জামা পরে ফেলতো। আকরামের এই জামা নাকি খুব পছন্দের, অনেক ঝগড়া হতো। এরপর আকরামের মা জামাটা আলমারিতে রেখে দেয়, বের করেনি আর। আকরাম ভেবেছিল ফেলে দিয়েছে। এটা কিভাবে আলোর কাছে ছিল? জামাগুলো বড় ছিল, এখন দেখে মনে হচ্ছে আলো কেটে হালকা ছোট করে 1 বছরের বাচ্চার সাইজ বানিয়ে একটু ডিজাইন করে দিয়েছে। এরপরও আকরামে চিনতে ভুল হয়নি যে এটা আলোর জামা। বক্সে জামার সাথে একটা ছোট্ট বক্স, আর তার পাশে সাদা কাগজ, হয়তো চিঠি। ছোট বক্সটা খুলে দেখলো বক্সে ছোট ছোট রিং, কানের দুল। আকরাম চিঠিটা হাতে নিলে পড়তে বেশ ভয় করছে। চিঠিটা সাহস করে পড়ে কান্নায় ভেঙে পড়লো। সবাইকে চিৎকার করে বলছে, আমার বোন চলে গিয়েছে, কোথায় খুঁজবো তাকে? আমার বোনের সাথেই এমন কেন হলো? চিঠিতে কি লেখা কেউ জানে না, ফাতেমাকেও ধরতে দিচ্ছে না চিঠি। আলো চলে যাওয়ার 7 দিন হয়ে গেল। আকরাম রোজ চিঠিটা পড়ে আর কাঁদে। অনেক জায়গায় খুঁজেছে নিজের বোনকে। আকরাম তার মা, শাশুড়ি আর দাদির সাথে একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছে। ফাতেমার সাথে কথা বলে আর সে চায় তার যেন মেয়ে হয়। এই অবস্থায় ফাতেমার অনেক খেয়াল রাখছে আকরাম। শাওনের বাসায় গিয়েও শাসি এসেছে সবাইকে। শাওন চিন্তায় পড়ে গেল, আলো হঠাৎ কোথায় চলে গেল। 2 দিন পর শাওনের 2 বোন এসেছে। শাওনদের বাসায় এসে রূপাকে রুম থেকে বের করে 4-5টা চর বসে দিয়েছে 2 বোন মিলে। ওদের এমন কাজে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। 2 বোন প্রচুর রেগে আছে। শাওনের 2 বোনের চিল্লাচিল্লিতে পুরো বাড়ি মাথায় উঠে গেছে। পাশের বাসার চাচিরাও চলে এসেছে। শাওনের বড় বোন সাথে রূপার চুল ধরে কয়েকটা চর বসে দিয়েছে। সুচি শাওনের অপেক্ষা করছে। শাওনকে 5 মিনিটের মধ্যে বাসায় আসতে বলেছে। শাওনের মা তার মেয়ে 2 মেয়ের কাণ্ড দেখে বুঝতে পারছে না কি করবে। তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, কি অন্যের সংসার ভাঙার জন্য?
বলে হাত মুষ্টিবদ্ধ করে রূপার পিঠে দুটো কিল মেরে দিল। এতদিন ধরে মায়ের জন্য চুপ করে আছি, কারণ মায়ের বোনের মেয়ে বলে কিন্তু অনেক সহ্য করেছি। আমাদের বাসায় থেকে খেয়ে আমাদেরই ক্ষতি করতে চলে এসেছিস, ডাইনি তোকে তো। বলে আরো দুইটা চর বসিয়ে দিল সুচি। শাওনের মা দুই বোনের কাছ থেকে রূপাকে ছাড়িয়ে নিল। কি হয়েছে? এমনি আমার বনজিটারে মারতাছো কেন? মা, তুমি আজ আমাদের মাঝে এসো না, তোমার কোনো কথা আমরা শুনবো না, আজ তুমি শুনবা। অপেক্ষা করো, শাওন আসুক। এই প্রথম নিজের বড় ভাইকে নাম ধরে ডাকায় সবাই অবাক। বুঝতে আর বাকি রইল না কতটা রেগে আছে। রূপা রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। শাওনের বাবা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। আজ দুই বোন প্রচুর রেগে আছে। রাগের কারণ কেউই জানে না। কিছুক্ষণ পর শাওন এসে হাজির। শাওন বাসায় ঢোকার সাথে 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 নিজের ছোট ভাইকে দুই গালে চর বসিয়ে দিল। নিজের বোনের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে আছে শাওন। ঘটনাটা আচমকা হাওয়ায় বুঝে উঠতে পারছে না আসলে হলোটা কি। আপা, কি হয়েছে? শাওনের কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আলো কোথায়? আলো ওর বাবার বাড়ি গিয়েছে। আচ্ছা, বাবার বাড়ি গিয়েছে। যদি বাবার বাড়ি যাই তাহলে আকরাম এসে তোকে শাসিয়ে গেল কেন? সুচি, আমরা কেমনে কমু? আলু কই গেছে, আমগো তো আর কইয়া যাই নাই। আর আমার পোলারে এমনি তোরা মারতেছস কেন? হ্যাঁ, আপনার পোলা, এই পোলা 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 করে পোলাকে জুয়াখোর জানোয়ার বানিয়েছেন। কখনো পোলাকে কিছু বলেন নাই। চুপ থেকে ঠান্ডা মাথায় কিভাবে অত্যাচার করা যায় সেটা ঠিকই শিখিয়েছেন। একটা মেয়েকে আপনারা এত অত্যাচার করেছেন যে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কতটা খারাপ মানুষ আপনারা। আল্লাহ আমাদের বাঁচিয়েছে যে আমাদের কপালে আপনাদের মতন শ্বশুর বাড়ি পড়েনি। আর তুই এখনই এই বাড়ি থেকে বের হো, নইলে আজ তোকে এমন মার মারবো আজীবন বিছানায় পড়ে থাকবি। সুচি তেড়ে গিয়ে রূপার চুলের মুঠি ধরে চর বসিয়ে দিল। ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। রাগে কাঁপছে দু বোনের। এদের শাস্তা করার জন্য সকালে রওনা দিয়ে চলে এসেছে। আজ চুপ থাকলে চলবে না। আরে মাইয়াটারে এমনি মারতেছস কেন? কি করছে রূপায়? কি করছে জানতে চান? কিছুদিন আগে তো বড় গলায় আলোকে ভাতের জন্য কথা শুনিয়েছিলেন। এই আপনার বোনজি ভাত ফেলে দিত যাতে করে আলো খেতে না পারে। আর তার প্রমাণ আমার কাছে আছে। কতটা খারাপ হলে আরেকজনের খাবার দেখতে পারে না। রোজ রোজ ভাত নিয়ে বাড়ির পেছনের পুকুরে ফেলে দিত। ওই দিন পুকুর পাড়ে ভাত পড়ায় আপনি দেখে আলোকে কথা শুনিয়েছেন, যা নয় তাই বলেছেন। আর রূপা যে ভাতগুলো ফেলে দিত তার প্রমাণ আছে, দিব। নেন, প্রাণ ভরে নিজের বঞ্জিন কার্যকলাপ দেখেন। শাওনের মা সহ সবাই অবাক। রূপা কেটে ভাসিয়ে ফেলছে। এভাবে ধরা খাবে ভাবতেই পারেনি। শাওন অবাকে শেষ পর্যায়ে চলে গেছে। বলে কি, এর মানে এতদিন যা শাস্তি দিয়েছে তার জন্য আলো নির্দোষ ছিল? বিনা দোষে শাস্তি পেয়েছে? ওই যে গরুর মাংসে লবণ বেশি হওয়ার জন্য যে আলোকে কথা শুনিয়েছিলি, সেটা আপনার বোনঝি করেছে, যাতে করে আমরা খেতে না পারি। কতবার বলেছি ওকে এই বাড়িতে রাখবেন না, কিন্তু কথা শোনেননি। আর তুই শাওন, তোরে কি বলবো? জুয়াখোর নির্দয় পাষাণ, তোর কারণে একটা মেয়ে রাত 1টা-2টা পর্যন্ত জেগে থাকে। কখনো কি একবার জিজ্ঞেস করেছিস যে আলো তুমি কি খেয়েছো? আরে কখনো কি একটা সুতাও কিনে দিয়েছিস বা জিজ্ঞেস করেছিস আলো তোমার কিছু লাগবে? বিয়ে করেছিস, ব্যাস দায়িত্ব শেষ। কোনো দায়িত্ববোধ নামক জিনিস আছে কি নাকি নাই সেটা তো জানিসই না। আরে নিজে গামলা ভরে খেয়ে ঘুমিয়ে পড়তাম, তুমি দেরি করে আসছো, নিজে বেড়ে খেতে পারো না? আর কোনখানে নিয়ম রাখছেন মা যে জুয়াখোর ছেলে জুয়া খেলে রাত 1টা-2টা পর্যন্ত তারপর বাসায় আসবে, আর তার জন্য না খেয়ে বসে থাকবে তার স্ত্রী? আলো কি মানুষ না? আপনাদের কি বিবেক বলতে কিছুই নাই? এখানে ভুলের কি? সংসার তো আমিও করছি, আলো একলা করে নাই। আর ওই মাইয়ার লিগা এত ঝগড়া করতেছস কেন? ঝগড়া করবো না কেন? নিজের তো ছেলেকে শিক্ষা দেন নাই। আমরা ভালো করার জন্য একজন সাংসারিক মেয়েকে বিয়ে করাইছি। ভাবলাম ভালো হয়ে যাবে, কিন্তু কে জানতো যে শাওন অমানুষ হয়ে গেছে। রাত 1টা বাজে মাছ কিনে আনে, আবার সকালে খাবে, তাই সারা রাত মাছ কাটতে দিয়ে নিজে আরামে ঘুমোয়। কেন আলোর ঘুম পায় না নাকি? সে মানুষ না, সে কি রোবট? শাওন মাথা নিচু করে আছে। নিজের বোনদের কাছে অপরাধী মনে হচ্ছে। আচ্ছা ভাই, আজ যদি তোর মতো আমাদের বড় এমন আচরণ করত তখন কেমন হতো বল? তোমরা সবাই যে একটা মানুষকে এত অত্যাচার করলা, এটা কি ঠিক করলা?
আরে রোজ রোজ ভাত কম পড়া কতদিন না খেয়েছিল কে জানে। এই রূপা এত কিছু করলো, তোমাদের কি চোখে পড়ে নাই, নাকি চোখের ছানি পড়েছে? শাওনের মা শাওন কি বলবে বুঝতে পারছে না। তোরা এত কথা কিভাবে জানোস? এখনো আপনার এটা নিয়ে মাথা ব্যথা যে আমরা কিভাবে জানি এত কথা? একটু অনুতাপ নেই। ছি ছি, কেমন করে আপনাদের জন্ম হয়েছিল? মা, আলোর বাচ্চা হয় না, একবারও কি ডাক্তার দেখাইছেন? মানুষের কথা শুনে শুনে এই কবিরাজ সেই কবিরাজের কাছে নিয়ে গেছেন। পোলার বউরে যদি ডাক্তার দেখাইতেন, কিন্তু তা করেন না। আমাদের পাশের বাসার চাচি বিয়ের 22 বছর হয়ে গেছে নিঃসন্তান। কই, তারা তো সুখে সংসার করছে। তোদের যদি কখনো ফোনে কল দিই, তখনও আলোর দোষের লিস্ট আমাদের শোনাতি। কখনো কি তার গুণের কথা বলেছিস তোরা? শাওনের মা মুখ কালো হয়ে গেল। কিছু কিছু মানুষকে শত বুঝালেও তারা বুঝবে না, তেমনি শাওনের মা। আমি কেন ডাক্তার দেখাবো? সমস্যা আমার না আলোর। তুই ডাক্তার? হ্যাঁ, তুই ডাক্তার নাকি? আরে ডাক্তারও তো বলতে পারবে না যে সমস্যা তার নাকি তার বউয়ের। একবার চেক আপ করাতি। আর সমস্যা কি খালি মেয়েদেরই থাকে, ছেলেদের থাকে না? তোরে বলে লাভ নেই। এই রূপা, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি। আর তুই এই বাড়িতে থাকলে আমরা এই বাড়িতে কখনো আসবো না। আর শাওন, তোরে কয়েকদিনের সময় দিচ্ছি। আলোর কাছে মাপ চেয়ে সসম্মানে আলোকে এই বাড়িতে নিয়ে আসবি। আলো যদি না থাকে তাহলে মনে রাখ, তোর বোনেরা মরে গেছে। হায় হায় আল্লাহ, দেখছো কাল ছাপিনি গেল তো গেল, আমার সংসারটারে ভাঙা দিয়া গেল। চুপ, একদম চুপ। তোর কান্নার আওয়াজ আমার সহ্য হচ্ছে না। কখনো তোকে কিছু বলি নাই, কিন্তু আজ চুপ থাকতে পারলাম না। আমি মুখ বুঝে তোদের কাহিনী দেখতাম, কিছু বলার সাহস থাকতো না। নিজেকে দোষ দিতাম, কেন একটা মেয়ের জীবন নষ্ট করলাম। আলোরে পছন্দ করে বউ বানিয়ে এই বাড়িতে আনছি। মাইয়াটা এত ভালো, আর তারে কাল সাবিনী বলস? আরে বলতো, কখনো কি আলো তোর সাথে উঁচু গলায় কথা বলেছে? শাওন, তুই বল, কখনো ও তোর কথার অমান্য করেছে? তোদের কাছে কি কিছু চেয়েছে? তোরা যা বলতি তাই করতো, কিন্তু তার বিনিময়ে তোরা কি দিলি? চিন্তা কর। সুযোগ পেলেই তোর এই বঞ্চি কাজের অর্ডার দিয়ে বসতো। রাত বিরাতে শাওনের ঘরে গিয়ে এই খাবে সেই খাবে বলে আলোর ঘুম হারাম করে দিছে। এইগুলো কি তোর চোখে পড়েনি? শাওনের মারে কত ভুল করলি, শাওনের মারে কত ভুল করলি। সংসার আলো না, তোরাই ভেঙে দিলি। সোনার হরিণকে চিনতে পারলি না? এখনো সময় আছে, আলোর কাছে মাপ চেয়ে নিয়ে। শাওন চুপ করে মাথা নিচু করে আছে। কথাগুলো তীরের মতো লাগছে। সত্যি তো, কি না করেনি আলোর সাথে? মানসিক ভাবে অত্যাচার করেছে, কত রাত না খেয়ে নির্ঘুম থেকেছে। আর সত্যি নিজের মাঝে অপরাধ বোধ কাজ করছে। আর একটা কথা কি তুই জানিস? তুই সত্যি আলোর যোগ্য না। তুই থাক তোর মতো, আর তুই রূপা, তুইও থাক। আজ আমি এই বাড়ি একেবারের জন্য ছেড়ে দিলাম। অমানুষেরা আমার আপনজন হতে পারে না। রূপারে, কি করলি তুই? এগুলো কেন করলি? একটা মানুষকে তিলে তিলে এইভাবে মারলি? ছি ছি ছি। আপা চল, এই বাড়িতে থাকলে আমাদের উপরও এমন প্রভাব ফেলবে। আব্বা, আপনিও আয়সা পড়েন আমাদের সাথে, এরা থাকুক। সুচি আর সাথী বের হয়ে গেল। পেছন পেছন শাওন ও শাওনের মাও বেরিয়ে গেল। সাথী আর সুচিকে ধরে রাখছে। আপারে, আমাকে মাফ করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সুচি, আমাকে মাফ করে দে, আমি আলোকে খুঁজে নিয়ে আসবো। তোরা এভাবে চলে যাবি না প্লিজ। বলে দুবোনের পায়ের কাছে বসে পড়লো। মাগো, যাইও না আমারে রাইখা, আমার ভুল হইয়া গেছে। রূপারে আর রাখমু না, আর পোলার বউরে বাড়িতে আনমু, আর কষ্ট দিমু না। সত্যি বলতাছি গো মাগো, যাইও না। শাওনের বাবার চোখও ছলছল করছে। এভাবে সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল। রূপাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। শাওন আলোর ভাইয়ের বাড়িতে গেল। সেখানে আকরাম ও ফাতেমা তাকে অপমান করে বাড়িতে ঢুকতে দেয়নি। অনেক জায়গায় খুঁজেও আলোর কোনো খোঁজ পেল না শাওন। আলো নিজে বিয়ের কাবিননামার একটি ফটোকপি নিয়ে গিয়েছিল, আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়েছে। একজন কাজের সাথে কথা বলে ডিভোর্স পেপার তৈরি করে পাঠিয়ে দিল শাওনের কাছে। আলো নিজের সোনার চেন ও আংটিটা মনিরার কাছে বিক্রি করে দিয়েছে, যা তার বাবার দেয়া ছিল। আর মনিরার কাছে বিক্রি করার কারণ হলো নিজের কাছে টাকা হলে যেন আবার কিনে নিতে পারে। মনিরা টাকা দিতে চেয়েছে, কিন্তু আলো নেয়নি। একটা মানুষের কাছ থেকে আর কত কি নিবে? কাবিননামার টাকা নেয়ারও ইচ্ছা নেই আলোর। সে আর পেছনে ফিরে তাকাতে চায় না। শাওনের বোনরা সত্যি বাড়িতে আসবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় শাস্তি আর কিছুই না। শাওনের বাবা অনেক কষ্টে জমি বিক্রি করে মুদির দোকান দিয়েছিল, যাতে শাওন কোনো কাজ করে
কিন্তু কাজ কম, জুয়া খেলায় সব শেষ। তাই দোকান তিনি ফেরত নিয়ে নিজেই দোকানদারি করছে। শাওনকে উনি আলাদা করে দিয়েছে, বলেছে শাওন এখানে থাকলে তার মেয়েরা আসবে না, তাই শাওন যেন অন্য কোথাও চলে যায়। শাওন আজ শূন্য। শত অনুতপ্ত হলেও পুরনো দিন ফিরে পাওয়া যায় না। শাওনের মা তার এমন ভাঙা সংসার দেখে আফসোস করছে। কি হয়ে গেল? আলো চলে যাওয়ার 2 মাস হয়ে গেল। আলো নিজের জন্য একটা রুম ভাড়া করে নিয়েছে। সেখানে সে কিস্তিতে একটা সেলাই মেশিন কিনেছে। আপাতত ঘরে কিছু নেই, সামান্য টাকা ছিল তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনেছে। একটা ঘরে কি না লাগে সেগুলো আস্তে আস্তে কিনবে। প্রথমে অল্প করে শুরু করতে চায়। মনিরা অনেকবার বলেছে তার সাথে থাকতে। আলো কারো উপর বোঝা হতে চায় না, কিন্তু মনিরা তাকে একটা ভালো ঘর নিয়ে দিয়েছে। মনিরা পরিচিত হওয়ায় ঘর ভাড়া কমিয়েছে। মানুষ বড়ই অদ্ভুত, চেনা নাই জানা নাই একজনকে সাহায্য করছে। মনিরার এই ঋণ কোনো দিন পূরণ করতে পারবে না আলো। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, তাই আশেপাশের ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও পড়ায়। মনিরা বাচ্চাগুলোকে জোগাড় করে দিয়েছে। আশেপাশে দর্জি তেমন না থাকায় আলোর জন্য সুবিধা হয়েছে। নিজের কাজ দিয়ে নতুন জীবন শুরু করেছে আলো। প্রথম জামা, প্রথম কাস্টমার মনিরাই ছিল। সে অনেকগুলো জামা বানায়, কিন্তু বিনিময়ে আলো তার কাছ থেকে টাকা নেয় না, নিতে চায় না। থাক না, বড় বোনের কাছ থেকে কি টাকা নেওয়া যায়? তারপরও মনিরা জোর করে আলোকে কয়েকটা 3 পিস উপহার দেয়। টাকা না দিয়ে উপহার দিয়ে টাকাটা যেমন শোধ করলো, তেমনি আলোর প্রয়োজনও মিটলো। আলো দিনকাল ভালোই যাচ্ছে। নতুন কিছু শুরু করেছে, একটু কষ্ট হবে। আস্তে আস্তে নিজের ঘরকে সুন্দর করে নিজের মতো সাজাবে আলো। নিজের কষ্টের টাকায় সাজানো নতুন জীবন, নতুন সংসার। ওদিকে আধারকে খোঁজে বের করে আকরাম। সব জানায় আধারকে। নিজের প্রিয়তমার এমন নির্মম কষ্টের কথা সহ্য হচ্ছে না আধারের। কোথায় খুঁজবে আধার আলোকে? আকরাম যাওয়ার আগে আলোর একটা ছবি দিয়ে যায়। বয়স তখন 24। ছবিটা আলোর বিয়ের দিন তোলা। আকরাম তুলে নিজের কাছে রেখেছে। যে করে হোক তার বোনকে সুখ এনে দিবেই, আর সেই সুখ আধারের সাথে থাকলেই পাবে। আসলে এমনিতেই হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেলে কি খুঁজে পাওয়া যায়? এটা বড়ই কষ্টকর ব্যাপার। আধার নিজের হাতে প্রিয়তমার ছবিটি নিয়ে রেখেছে। ছবিটি দেখতে হাত কাঁপছে। ঠিক কত বছর পর দেখতে যাচ্ছে তার আলোকে। অনেক চেষ্টা করেছিল আলোকে দেখার, কিন্তু পারেনি। আলো বাড়িতে ঢুকতে দিত না তার দাদি। আলোকে বাহিরে বের হতে দিত না। প্রয়োজনে বের হলে ওর মা সাথে করে বের হতো। আর সে মনে মনে ভাবছে, এখান থেকে যেতে আমার অনেক সময় লাগতো, অনেক অপেক্ষা করতাম এক নজর দেখার জন্য। অবশেষে দেখতে পারবো আধারের আলোকে, সরাসরি না হোক ছবি দেখি। নতুন করে আসার আলো যখন পেয়েছি তখন আর হাতছাড়া করব না। চেষ্টা করে যাব তোমাকে আমার জীবনের সাথে নিয়ে চলতে। অবশেষে আধার তার প্রিয়তমার ছবিটি দেখেই ফেললো। ভালোবাসার মানুষ যেমনই হোক, তার কাছে সবচেয়ে সুন্দর রমণী লাগে। মন ভরে গেছে ছবিটা দেখছে, সাথে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। বাসায় গিয়ে সবাইকে আলোর ছবি দেখালো। সবাই অনেকটা চিন্তিত, কিন্তু আধার খুব খুশি। এবার আলোকে খোঁজার পালা। আলোকে যে করে হোক খুঁজবে সে। এভাবে 6 মাস কেটে গেল। আলো এখন ভালোই আছে। সে সেলাইয়ের পাশাপাশি 3 পিস বিক্রি করে। নিজের ঘরের সামনে রমজান মাসে ইফতার বানিয়ে বিক্রি করেছে। চিন্তা করে রেখেছে পিঠাও বিক্রি করবে। এলাকাটা শহর হওয়ায়, বাজার একটু দূরে হওয়ায় কেনা বেচা ভালোই চলে আলোর। সাথে বাচ্চাদের পড়ানো নিয়ে তার জীবন চলছে। এখন আর খাবার জন্য অপেক্ষা করতে হয় না, না খেয়ে ঘুমাতে হয় না, নির্ঘুম থাকতে হয় না। আলো নিজের বর্তমান পরিস্থিতির কথা গার্লস গ্রুপে শেয়ার করে। সবাই খুশি হয়েছে। অনেকে আবার বলেছে মনিরার মতো কাউকে পেলে চলে যাবে। আলো সেখানে বলেছে, সবাই মনিরা আপুর মতো ভালো হয় না, অনেক প্রতারক ধোঁকাবাজও আছে। তাই যা করার ভেবেচিন্তে করতে হবে, নিজেকে চিনতে হবে। তুমি কি পারো তা দিয়েই শুরু করো, বাকিটা না হয় আল্লাহই ঠিক করে দিবে। কেউ পাশে থাকুক আর না থাকুক, সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে থাকে। ওদিকে আকরাম আলোর চিঠিটা লুকিয়ে রেখেছে। চিঠিতে কি আছে ফাতেমা জানে না। একদিন ফাতেমা চিঠিটা চুরি করলো। চিঠি পড়ে তার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়লো। চিঠিতে লেখা ছিল, প্রিয় ছোট ভাই, আশা করি ভালো আছিস আর ভালো থাকবি। আজকের কথাগুলো লিখছি হয়তো আমার প্রথম ও শেষ কথা, মনোযোগ দিয়ে পড়বি। যখন তোর জন্ম হয়েছিল সারা বাড়ির সবাই অনেক খুশি ছিল, আমিও খুশি ছিলাম। আমি তোকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য ব্যাকুল ছিলাম। কিন্তু তখনও দাদি তোর আর আমার মাঝের তফাৎ বুঝিয়ে দিয়ে আমাকে একটা রুমে আটকে দিয়েছিল। তখন বাবা সবেমাত্র বিদেশে গিয়েছে। আমি সারাদিন ওই রুমে ছিলাম। এরপর পাশের বাসায় ছোট দাদি এসে আমায় নিয়ে গিয়েছিল। জানিস, তোকে না আমার কোলে নিতে অনেক ইচ্ছা করতো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। হাছির সাথে ছোটবেলার কাহিনী কিভাবে মনে আছে? আসলে আমরা সুখের চেয়ে দুঃখের কথা বেশি মনে রাখি। আস্তে আস্তে আমরা বড় হচ্ছিলাম। তুই ছোট থেকেই কথা কম বলতি, কিন্তু সারা দিন আমার পিছু পিছু ঘুরতি আর আমার
জামা কাপড় পরে ফেলতি। সেই জামা আমি ছোট করে নতুন করে বানিয়ে দিয়েছি। জামাটা তোর পছন্দের ছিল, তাই নিজের কাছে রেখে দিতাম। তোর যদি মেয়ে হয় আমার পক্ষ থেকে দিয়ে দিস। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি। মনে আছে আমার রিং, কানের দুল দাদি খুলে নিয়ে গিয়েছিল, আর তুই দাদির সাথে ঝগড়া করে আমায় এনে দিয়েছিলি? সেটা আমি তোকে দিয়ে দিলাম, এটা তোর মেয়েকে দিস। এর চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে ভাই। যাক, অনেক কথা বললাম, বলার কারণও আছে। বাবা মারা যাওয়ার পর তুই একদম চুপচাপ ছিলি। তুই আমার কাছে যত কম আসতি, কিন্তু দূরে থেকেও আমায় সাহায্য করতি। সবাই যখন আমায় দোষারোপ করছিল বাবার মৃত্যুর কারণে, তুই তখন এক কোনায় চুপ করেছিলি, অসহায়ের মতো আমার দিকে চেয়েছিলি। আমার জন্য তুই এটা সেটা নিয়ে আসতি। অবশেষে ফাতেমাকে নিয়ে এলি যাতে আমার কষ্ট কম হয়। ফাতেমাকে পারলে আগেই নিয়ে আসতি, কিন্তু তোদের বয়স কম হওয়ায় পারিসনি। ফাতেমা মেয়েটা খুব ভালো, আমার বেশ পছন্দ হয়েছে রে। ওর খেয়াল রাখিস। আমার জন্য কিছু আনলে ফাতেমাকে দিয়ে পাঠাতে প্রথমে বলতি ফাতেমার জন্য এনেছিস, পছন্দ হয়নি তাই আমাকে দিয়ে দিলি। এতেও দাদি কিছু বলতো না আমাকে সাহায্য করতে পারলে। আমার বিয়ে করতে করতে 24 বছর হয়ে যায়। দাদি আমাকে যার তার সাথেই বিয়ে দিয়ে দিত, কিন্তু তুই তার মাঝে আটকায় দিতে পারিনি। তুই নিজের পড়াশোনার পাশাপাশি কাজ নিয়েছিলি যাতে করে আমার কষ্ট কম হয়। ছোট হয়ে বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছিস। শাওন যখন টাকার জন্য আসে, তুই কেন টাকা দিয়ে দিলি? আরে বোকা, আমায় জিজ্ঞেস করতি। তুই যেদিন টাকা নিয়েছিস তার পরের দিন আমি এসেছিলাম তোর শ্বশুর বাড়ি। আমায় তোর বাড়িতে যেটা মানা করে। সে আমায় বলেছে আমি যদি এই বাড়িতে আসি তাহলে ফাতেমাকে নিয়ে যাবে, আর দিবে না। তাই আমি আসিনি। তুই ওনাকে কিছু বলিস না। সব মাই চায় তার মেয়ে ভালো থাকুক। এখানে উনি চেয়েছে ওনার মেয়ে যেন ভালো থাকে। উনি তোমার কথা ভেবেছে। তুমি কত কষ্ট করে কাজ করছো, তার উপর এতগুলো টাকা দিয়ে দিলে। আমি কখনো আসবো না। হ্যাঁ, ঠিকই আসবো না। ওনার কথার জন্য নিজের জন্য চলে যাচ্ছি বহুদূর, এক অচেনা শহরে, যেখানে কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। অনেক কথা বললাম, এবার শেষ কথা শোন। শোন, তোর মেয়ে হলে তোর মেয়ের জন্য কিছু করে যাবি। তারও অবস্থা আমার মতো হবে। আর বিয়ে দেওয়ার আগে দেখে শুনে বিয়ে দিস। বিয়ে দিয়ে খোঁজ খবর নিবি, বাবা হওয়ার সব দায়িত্ব পালন করবি ভালো মতো। আর একটা কথা, শাওনের সাথে আমি সুখী ছিলাম না। তাদের নানান অত্যাচার আমি দিন দিন সয়ে যাচ্ছিলাম, শেষ হয়ে যাচ্ছিলাম। না ঠিক মতো খেতে পেরেছি, না ঘুমাতে। কিন্তু শাওনের দুই বোন খুব ভালো, আমায় অনেক ভালোবাসে। শাওন আজকে আমায় বলেছে তোর কাছ থেকে টাকা নিয়ে যেতাম, টাকা না নিলে যেন আমি মুখ না দেখাই। শাওনের এই কথাটাই আমি রাখলাম। সত্যি আমার মুখ আর দেখাবো না শাওনকে। শেষবারের মতন তোকে সব বলে দিলাম, কারণ তোর জানার দরকার আমি কেন চলে গিয়েছি। আমাকে খুঁজে লাভ নেই, পাবি না। আমায় তার চেয়ে ভালো নিজের খেয়াল রেখে ভালোভাবে সংসার করো। ফাতেমার খেয়াল রেখো, মায়ের যত্ন নিও, আর দাদিরও খেয়াল রেখো। ভালো থেকো। তোকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তোর সাথে দেখা হলে তুই আমাকে দেখলে যেতে দিবি না। তাই আমি তোর আড়ালেই চলে যাচ্ছি ভাই। তুই তোর বড় বোন আলো। ফাতেমা চিঠিটা পড়ে তার মায়ের সাথে অনেক রাগারাগি চিল্লাচিল্লি করছে। চিঠি পড়ে সে খুব করে কাঁদছে। এখন বুঝলো আকরামের কেমন লেগেছে, সে কেন এত কেঁদেছে আর কেন কাঁদে। 8 মাসের শেষের দিকে পড়েছে। ফাতেমা এভাবে চিল্লাচিল্লির ফলে পেটে অনেক ব্যথা শুরু হয়ে গেছে। ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অবশেষে আকরাম ও ফাতেমার কোল জুড়ে এলো ছোট্ট একটি পরী। একটি মেয়ে বাবু জন্ম হলো। এটাই আকরাম চেয়েছে। পরম আদরে নিজের মেয়েকে ভালোবাসছে, আদর করছে। নিজের মাকে সবাইকে বলছে তার মেয়ে হয়েছে। নিজের দাদিকে 50 বার জানিয়েছে তার মেয়ে হয়েছে। মিষ্টি নিয়ে সবার প্রথম দাদিকে খাইয়ে বলেছে আমার মেয়ে হয়েছে। ছেলের জন্য অনেক দোয়া করেছিলেন, আপনার দোয়া কবুল হয়নি দাদি। আমার মেয়ের সাথে যদি উল্টা পাল্টা কিছু করেন না, খবর আছে আপনার। মেয়ের নাম রাখা হয় আফরা ইসলাম ফারজানা। আলোর দাদি নিজের ভুল বুঝতে পেরেছে। তিনি নিজের নাতনির কাছে ক্ষমা চাইবে। অনেক বড় ভুল করে ফেলেছে তিনি। আকরামকে বলেছে আলোকে নিয়ে আসতে। অনেক খোঁজাখুঁজি করেছে। একদিন আলো বাজার করে বাসায় ফিরছিল, তো সামনে স্কুল কলেজের 2-3 জন ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। আলোর থেকে বয়স অনেক ছোট। আলো হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ ছেলেগুলো আলোকে দেখে বাজে মন্তব্য করলো। আলো এক নজর ছেলেদের দিকে দেখে চলে গেল। একটু সামনে গিয়ে আশেপাশে কয়েকটা দোকানদারকে জিজ্ঞেস করলো ছেলেগুলোর ব্যাপারে। দোকানে বললো এলাকার স্থানীয় ছেলেগুলো, ভদ্র পরিবারের ছেলে, এখানে বসে থাকে। আলো তাদের নাম জিজ্ঞেস করলো। একজন রিফাত, অনেক, সাগর। তাদের ঠিকানা নিয়ে নিল। এরপর বাসায় চলে গেল। পরের দিন সকালে রিফাত ঘুম থেকে উঠে নিজেদের ড্রয়িং রুমে এসে অবাক। মুহূর্তে ঘেমে একাকার হয়ে গেছে।
কি করবে বুঝতে পারছে না, কারণ তার মায়ের সামনে বসে আছে গতকালের সেই মেয়ে। দুজন কথা বলছে। রিফাত তার মাকে খুব ভয় পায়। রিফাত জলদি ঘুরে নিজের ঘরে পা বাড়ালো, আর অমনি তার মায়ের ডাক। রিফাতের মায়ের সামনে বসে আছে আলো, আর তাকিয়ে আছে রিফাতের দিকে। রিফাত এক জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছে এই মেয়ে তার বাসা চিনল কিভাবে। নিশ্চয় তার মায়ের কাছে নালিশ করে দিয়েছে। কিভাবে নিজেকে বাঁচাবে তাই ভাবছে। তার ভাবনায় পানি ঢেলে দিল আলো। রিফাত, এদিকে এসো। রিফাতের মা হাসি মুখে রিফাতকে ডাক দিল। রিফাতের গা শিউরে উঠল। তার মা হাসি মুখে ডাকছে কেন? নিশ্চয়ই আজ তার খবর আছে। রিফাত তাদের সামনে গিয়ে আমতামতা করলো। আলো রিফাতকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আন্টি, আপনার ছেলে এত ভদ্র, এত ভালো যে কি বলবো। সবার সাথে ভালো ব্যবহার করে, আর ওই দিন আমার সাহায্য করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনি ভালো শিক্ষা দিয়েছেন, তাই আজ এত ভালো ভালো কাজ করছে রিফাত। আমি আমার ছেলেকে সবসময় বলি মানুষ বিপদে পড়লে সাহায্য করতে। আজ আমি সার্থক। সত্যি খুব ভালো লেগেছে। তুমি যে এসেছো আমি খুশি হলাম। এইভাবে আসা যাওয়া করো। রিফাত যখন তোমাকে বড় বোন বলেছে, এইবারই নিজের মনে করো। রিফাত অবাকে শেষ পর্যায়ে চলে গিয়েছে। তার মায়ের আর আলোর কথোপকথন শুনে আগামাতে কিছুই বুঝতে পারছে না। তাই ৭-৫ না ভেবে প্রশ্ন ছিল আলোর দিকে। আপনি কিসের কথা বলছেন আপু? আমি বুঝতে পারছি না। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাত। এমা, ভুলে গেছো কালকের কথা? রিফাতের কালকের কথা শুনে গলাটা শুকিয়ে গেল। আলো রিফাতের অবস্থা দেখে হালকা হেসে বলল, আরে কালকে না আমাকে কিছু বখাটে ছেলে উত্ত্যক্ত করছিল, আর তুমি আর তোমার বন্ধুরা আমায় বাঁচালে। আমাকে সুন্দর করে সাবধানে বাসায় পৌঁছে দিয়েছো, মনে নেই? রিফাত আলোর কথা শুনে টাসকি খেয়ে আছে। জানেন আন্টি, রিফাত যাওয়ার আগে বলল আপনি আমার বড় বোনের মতো, কোনো সমস্যা হলে আমাদের বলবেন, আমরা সাহায্য করব। আপনার ছোট ভাইগুলো আছে, চিন্তা করবেন না। কথাগুলো বলে চলে গেল। এমন ছেলে কয়জন পায় আন্টি? আপনি খুবই ভাগ্যবতী যে এমন একটা ছেলে পেয়েছেন। নয়তো আজকালকার ছেলেরা যেই পরিমাণ ফাজিল আর লম্পট হচ্ছে, মেয়ে দেখলে বাজে কথা বলতে মন চায়। মেয়ে বড় হোক বা ছোট, তাদের আসে যায় না, তাই না রিফাত? আলো রিফাতের দিকে তাকালো। রিফাতের মা রিফাতের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। এই প্রথম তার ছেলে প্রশংসা শুনে বেশ ভালো লাগছে। রিফাতের মাঝে কেমন যেন অপরাধবোধ কাজ করছে। সে নিচু হয়ে তাকিয়ে আছে। ঠিক বলেছো আলো, আজকাল ভালো ছেলে খুঁজে পাওয়া মুশকিল। আমার ছেলের জন্য অনেক চিন্তা হতো। ভাবতাম বাজে ছেলেদের সাথে মিশে যদি খারাপ হয়ে যায়, কিন্তু আজ তোমার কথা শুনে আমার গর্ব হচ্ছে। আমার ছেলে আমার বিশ্বাস রেখেছে। আমি সবসময় বলি মেয়েদের সম্মান করবা। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে সে সত্যি আমার কথা রেখেছে। আরে আন্টি, শুধু আমি না, এমন আরো অনেক মেয়েদের সাথে এই ব্যবহার করে থাকে, তাই না রিফাত? এবার রিফাত করুণ চোখে তাকিয়ে আছে। অনুশোচনা বোধ কাজ করছে। আচ্ছা আন্টি, আমি এবার আসি। আসসালামু আলাইকুম। কি বলো মা, খেয়ে দিয়ে যাও। না আন্টি, অন্য একদিন। তুমি একদম আমার বড় মেয়ের মতো। আজ আমার মেয়েটা বেঁচে থাকলে তোমার মতো থাকতো। 5 বছর বয়সে মারা যায় আমার মেয়েটা। এরপর অনেক পরে গিয়ে রিফাত হয়। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কথাটা বলে হালকা জড়িয়ে ধরলো। আন্টি আমাকে নিজের মেয়ে ভাবতে পারেন, আর রিফাত ভালো কাজ করছে, তাই ভাবলাম আপনার সাথেও দেখা করে যাই। একজন মাই তো পারে তার সন্তানকে সুশিক্ষা দিতে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আলো দাঁড়াও, রিফাত তোমায় দিয়ে আসুক। আলো রিফাতের দিকে তাকালো। রিফাত চুপ করে আছে। আলো মুচকি হেসে বলল, না আন্টি, রিফাত অনেক করেছে, আর দরকার নেই, আমি যেতে পারবো। আসি আন্টি। আচ্ছা যাও মা। আলো বেরিয়ে গেল। রিফাত তাড়াহুড়ো করে নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো সাগর আর অনেক ওকে কল দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। রিফাত সাথে সাথে ওদের কল দিল। কল দিয়ে জানতে পারলো সাগর আর অনেকের বাড়িতেও আলো নামের মেয়েটি একই কাণ্ড করেছে। ওদের মা তো খুশিতে সবাইকে বলে বেড়াচ্ছে আজ পরিবার থেকে খুব ভালোবাসা পাচ্ছে। রিফাত খাটের উপর বসলো। আলো বাসায় এসে ওদের নামে নালিশ না করে প্রশংসা করে চলে গেল। তার এমন ব্যবহারে চিন্তিত হয়ে পড়ে গেল। মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিফাতের ভাবনার মাঝে ওর মা এসে ওর পাশে বসলো। রিফাত, আজ আমি অনেক খুশি। এই প্রথম কেউ তোমার প্রশংসা করলো। আমি তোমায় নিয়ে অনেক চিন্তিত থাকতাম। তুমি আমার কথা শুনেছো, আজ আমি খুবই খুশি রিফাত। আমি জানতাম তুমি কখনো মেয়েদের অসম্মান করবে না। তোমায় সুশিক্ষা দিতে পেরে আমি আদর্শ মা হতে পারলাম। কেউ তোমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তোমায় শিক্ষা দিইনি। আচ্ছা, তোমার বাবাকে কল করে বলে আসি আজ তোমার পছন্দের খাবার রান্না করব। ভালো কাজ যে করেছো তার জন্য। রিফাতের মা চলে গেল। রিফাতের কেন যেন অনেক লজ্জা লাগছে।
যেটা সে করেনি সেটার প্রশংসা পেয়েও মনে শান্তি পাচ্ছে না, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। পরের দিন রিফাত সাগর অনেক ওই একই জায়গায় বসে একজনের জন্য অপেক্ষা করছে। যার জন্য অপেক্ষা করছে তাকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো, সে ওদের সামনে আসলো। হ্যালো আপু, আমাদের মাফ করে দিন। আমরা ওই দিনের আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখিত। কালকে আপনার প্রশংসার জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। না ঠিকমতো খেতে পারছিলাম আর না ঘুমাতে পারছিলাম। মাথায় একটা প্রশ্ন, আপনি কেন এমন করলেন? আলো মুচকি হাসলো, তারপর বলল, তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। নালিশ করে কি হতো? তোমাদের মা লজ্জিত হতো, এরপর বাবাকে বলতো বাবার হাতে মার খেতে, একজন এক সময় ভুলে যেতে। কিন্তু এতে কি হতো? কালকের মতো কি লজ্জাবোধ কাজ করতো? নিজেকে অপরাধী মনে হতো? না, হতো না। আসলে তোমাদের প্রশংসাই বড় শাস্তি। জানো, কালকের কাণ্ডে বুঝতেই পেরেছো তোমাদের মা বাবা তোমাদের উপর কত বিশ্বাস করে, কত ভালোবাসে। চিন্তা করে দেখো, সামান্য মিথ্যা প্রশংসায় তারা কত খুশি হয়েছে। তোমরা যদি সত্যি সত্যি ভালো কাজ করো তাহলে তারা আরো কতই না খুশি হবে। তিনজন আলোর কথা মনোযোগ দিয়ে শুনলো। সত্যি তো, বাবা মা কত বিশ্বাস করে আর তারা কিনা। আলো আবার বলা শুরু করলো, সন্তান কোনো দোষ করলে আমরা তাদের নানান কথা বলে ফেলি। প্রথমে বলে থাকি পরিবার থেকে শিক্ষা দেয়নি, বাবা মাই মনে হয় এমন, ভদ্র পরিবারের সন্তান হলে এমন করতো না। এমনকি আমরা জন্ম নিয়েও কথা তুলে ফেলি। কেন জানো? তোমাদের কার্যকলাপের কারণে। আচ্ছা, তোমাদের কি পরিবার থেকে সুশিক্ষা দেয়নি? বলতে পারবে যে তোমাদের পরিবার তোমাদেরকে ভালো কাজ করার কথা বলেনি? না, পারবা না, কারণ অবশ্যই বলেছি, কিন্তু তোমরা সেই শিক্ষা নাওনি। পরিবার থেকে শিক্ষা ঠিকই দিয়ে থাকে, কিন্তু কয়জন ছেলে, কয়জন সন্তান সেই শিক্ষা নিয়ে থাকে? তারপরেও সব কিছুর মাঝে বাবা মাকে দোষারোপ করা হয়, বাবা মা অপমানিত হয়, বাবা মা গালি খায়, শুধুমাত্র ওই সব সন্তানদের জন্য যারা সুশিক্ষা পেয়েও তা গ্রহণ করেনি। পরিবার থেকে শিক্ষা ঠিকই দেওয়া হয়, কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে কাজ করা অনেক বড় ব্যাপার। অনেকেই আছে সেই শিক্ষা গ্রহণ না করার ফলে তাদের কার্যকলাপের কথা শুনতে হয় পরিবারকে। আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, আমি এটাও জানি যে আরো অনেকের সাথেই তোমরা এই ধরনের ব্যবহার করেছো। আচ্ছা, কেন শুধু শুধু বাবা মাকে অপমানিত হতে দিতে চাচ্ছ? কেন বাবা মাকে গালি খাওয়াতে চাচ্ছ? তাদের বিশ্বাসকে কি ধরে রাখতে পারবে না? বলে দম নিল, ওর মাথা নিচু করে আছে। আমি তোমাদের অনুশোচনা বোধ জাগ্রত করতে চেয়েছি, তোমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি আসি, আল্লাহ হাফেজ। আলো চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। আপু। জি, কিছু বলবা? রিফাত অনেক সাগর আলোকে সেলুট দিল। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এতদিন আমরা যা করেছি তা আর করব না। আপনার কথাগুলো অবশ্যই মান্য করব। আর আমরা ওয়াদা করছি আমাদের বাবা মায়ের বিশ্বাস কখনো ভাঙবো না। এই পর্যন্ত যাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিব। ধন্যবাদ আপু, আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য। আমাকে তোমাদের বড় বোন মনে করতে পারো। আর ভালো থেকো তোমরা। এক সময় তোমরাই বাবা মায়ের নাম উজ্জ্বল করবে, তাদের গর্বের কারণ হবে। শুভকামনা রইল। হাসি মুখে আলো চলে গেল, রিফাতরাও চলে গেল। আজ ওদের মন হালকা লাগছে অনেক। এদিকে আকরাম তার মেয়েকে নিয়ে খুব খুশি। আলোর দাদি যতবার আকরামের মেয়েকে দেখে আর কাঁদে, একদম আলোর মতো দেখতে। মেয়ে হয়েছে বলে ছুঁয়েও দেখেনি উনি আলোকে। আজ তার আদরের নাতির ঘরে কন্যা সন্তান হয়েছে। আকরামকে সে অনেক ভালোবাসে। আকরাম রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়ায় খুব খারাপ লেগেছিল তার। আকরাম প্রতিদিন নতুন করে তার দাদিকে আলোর উপর করা জুলুমের কথা মনে করে দিত। এভাবে একটা বছর কেটে গেল। আধার আলোকে কত শত জায়গায় খুঁজেছে, শেষ ফলে হার মেনে নিয়েছে। সে ধরে নিয়েছে তার আর আলোর হয়তো মিল হবে না। আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না, সব দরজা বন্ধ হয়ে গিয়েছে। দম নিতেও কষ্ট হচ্ছে তার। নিয়তিতে হয়তো তাদের আলাদা থাকাই লেখা আছে। 2 দিন পর শীতের সময় একটু দেরি করে দোকানে গেল আধার। চুপচাপ বসে পেপার পড়ছে আর তার কর্মচারী কাজ করছে। হঠাৎ একজন নারী এসে বলল, নাপা দেন তো। ভাঙা গলায় কথাটা বলল, বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে তার। আধার তখনও পেপার মুখে গুজে আছে। কর্মচারী ছেলেটা এক পাতা নাপা বের করে দিল। তখন সেই নারী বলল, পুরো পাতা লাগবে না, আমাকে 2টা দেন। আধার মহিলার কথা শুনে পেপার থেকে মুখ তুলে পাশে তাকালো। কে 2টা নাপা ট্যাবলেট নিতে এসেছে? আধার মহিলার দিকে তাকিয়ে থমকে গেল। হাত থেকে পেপার পড়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার বুক ধরফর করছে, গা ঘেমে যাচ্ছে, এই শীতের মাঝেও। কর্মচারী ছেলেটি বলছে, আপা 2টা বেশি না। মহিলাটি হালকা চিন্তা করে বলল,
ঠিক আছে, পুরো পাতা দিয়ে দিন। এখানে যে ঠান্ডা, আবার দরকার পড়তে পারে। আপা, আপনি এখানে নতুন নাকি? আগে তো দেখিনি। 1 বছর ধরে আছি, এখানে আসিনি তো, তাই দেখেননি। আধার এখনো চুপ করে আছে। সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। তাহলে কি ভাগ্যে তাদের এক হওয়া লেখা আছে? সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন দরজা খুলে আলোকে দেখতে পেল। হ্যাঁ, আলোই সেই আলো, এই যে আধারের আলো। আধার উঠে দাঁড়ালো। আলো একবার আধারের দিকে চেয়ে ওষুধ নিয়ে হাঁটা ধরলো। হয়তো চিনতে পারেনি তার ভালোবাসার আধারকে। আধার সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। কর্মচারীর ডাকে হুঁশ আসলো। আর কিছু না বলে আলো পেছনে দৌড় দিল। আধার আলোর পেছন পেছন হাঁটছে। কেন যে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। খুব ইচ্ছা করছে সামনে গিয়ে বলতে যে, আলো, আমি তোমার আধার। কিন্তু সব শেষ। এই একটা প্রশ্ন থেকে যায়, আলো কি আধারকে মেনে নেবে? আপন করে নতুন সম্পর্কে জড়াবে? এই কিন্তুর কারণে সামনে যেতে পারছে না আধার। আধার আলোর পেছন পেছন ওর বাড়ি পর্যন্ত এসে থেমে গেল। বাড়িটা চিনে উল্টা পথে হাঁটা ধরলো আর নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল, আধারের আলো, তুমি আমার এত কাছে থেকেও আমি তোমায় সারা দেশের আনাচে কানাচে খুঁজেছি। এখন যখন পেয়ে গিয়েছি, তখন আর দূরে যেতে দিব না। আধার নিজের বাসায় গেল। যাওয়ার আগে মিষ্টি কিনে নিয়ে গেল। খুশির খবর কি মিষ্টি ছাড়া হয়? সবাইকে সুসংবাদ শুনিয়ে দিল। আধারের বড় ভাই দেশে আসার ব্যবস্থা করছে। দেশে এসে নিজের ভাইকে বিয়ে করাবে। আধার আকরামকে খুশির খবর জানাতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে একটা জিনিস জানতে চায়। সেটা সে যে করেই হোক জানবে। আধার আলোর ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আলো কি করে না করে সব। শীতের সময় আলো পিঠা বিক্রি করে নিজের ঘরের সামনে। আধার রোজ সকালে আলোকে দেখার জন্য পিঠা কেনার বাহানায় চলে যায়। 2-1বার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আলো তেমন কথা বলে না। আধারে বড্ড ইচ্ছা করে নিজের পরিচয়টা দিয়ে দিতে, কিন্তু তা যে সে পারছে না। নিজের চোখের সামনে প্রিয়তমাকে দেখছে। এই অনুভূতি কেমন তা বলে বোঝানো যাবে না। একদিন আলো পিঠা বানাচ্ছিল। ওদের প্রচুর কুয়াশা, আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না। আধার এসে পিঠা কিনে। আলো কখনো টাকা হাতে নেয় না। পাশে একটা ঝুড়ি রেখেছে, সেখানে টাকা আর একটা প্যাকেট রেখে দ্রুত পায়ে হাঁটা দেয়। আধার আলো টাকা নিয়ে সেখানে টাকা আর একটা প্যাকেট রেখে দ্রুত পায়ে হাঁটা দেয় আধার। আলো টাকা নিয়ে প্যাকেটের দিকে চেয়ে আশেপাশে চোখ বুলায়, হয়তো কেউ ভুলে রেখে গিয়েছে। আলো দুটানায় পড়ে যায়, প্যাকেটটা কি নিবে কি না। অনেক ভেবে চিনতে প্যাকেটটা হাতে দিল। খবরে কাগজ দিয়ে মোড়ানো, যা দেখে বেশ অবাক হয়ে গেল। কারণ আলো সব সময় মানুষকে উপহার দিতে গেলে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। এটা তো তার কাছের মানুষ ছাড়া কেউ জানে না। আলো হালকা ঘাবড়ে যায়, জলদি প্যাকেট খুলে ফেলে। হতভম্ব হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চেয়ে থেকে উঠে দাঁড়িয়ে একটু সামনে গেল। চারপাশ কাউকে খুঁজছে, কুয়াশার কারণে দেখাই যাচ্ছে না কিছু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলো। আজ আর পিঠা বানাতে ইচ্ছা করছে না। সবকিছু গুছিয়ে নিজের ঘরের মেঝেতে বসলো। আলোর গা থরথর করে কাঁপছে। আলো প্যাকেটের দিকে তাকালো। তার মধ্যে একটা বিস্কুটের প্যাকেট আছে, যেটা 15 বছর আগে একজনকে উপহার দিয়েছিল। হালকা ঘোলাটে হয়ে আছে প্যাকেটের উপর লেখাগুলো। ভেতরের বিস্কুটগুলো হালকা গুঁড়ো হয়ে আছে। এই জিনিসটা এত বছর ধরে কে যত্ন সহকারে রাখবে ভাবতেই পারেনি আলো। প্যাকেটটা দেখে মনে করার চেষ্টা করলো, যাকে দিয়েছে তার সেই 15 বছর আগের চেহারা চোখের সামনে ভেসে উঠলো। বিস্কুটের প্যাকেটের সাথে একটা চিরকুট পেল। চিরকুটটা খুললো, তাতে লেখা, মনে আছে কি নিজের শেষ বলা কথাগুলো? আলো চিরকুটটা পড়ে কিছুক্ষণ চুপ করেছিল। চোখ দিয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে অস্পষ্ট একটা শব্দ বের হলো, আধার। আলো এবার নিজেকে ধরে রাখতে পারেনি। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়লো। এই কান্না কারো কানে পৌঁছাবে না। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করলো। 2 হাত দিয়ে চোখের পানি মুছে পড়লো, হ্যাঁ মনে আছে, 15 বছর আগে আমার বলা শেষ কথাগুলো মনে আছে। কিন্তু আমি যে আমার কথাগুলো রাখতে পারিনি আধার। এত বছর পর তুমি যে আমায় খুঁজে বের করবে তারও আশা ছিল না। তুমি আমার আশেপাশে ছিলে, আমি বুঝতে পারিনি। আমি তোমার জীবনে আসতে পারিনি, নিজের শেষ কথাগুলো রাখতে পারিনি আধার। পারলে ক্ষমা করে দিও। আলো বসে বসে বিস্কুটের প্যাকেটের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তখন সবে মাত্র প্রাইমারি গণ্ডি পার করে হাই স্কুলে উঠেছে দুজন। দিনকাল ভালো যাচ্ছিল। একই স্কুলে পড়তো আলো আর আধার। হঠাৎ শুনলো আধারা চলে যাবে একেবারের জন্য। কথাটা শুনে খুবই মন খারাপ হলো। নিজেকে গুটিয়ে নিল। আধার আলোর সাথে দেখা করতে এসেছিল শেষবারের মতো, কিন্তু আলো করেনি। পরের দিন যখন আধার চলে যাবে, তখন আলো দৌড়ে আধারের কাছে গিয়ে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, আমি আধারের আলো হয়ে থাকবো চিরজীবন। ভুলে যেও না, আমার স্মৃতি হিসাবে
আর কিছু দিতে পারিনি তোমায়। আমি তোমার জন্য অপেক্ষা করব, আশা করি তুমিও আমার জন্য অপেক্ষা করবে। আমি আমি যে এই আধারের আলো, আমি তোমারই আছি, তোমারই থাকবো। বলে ওদিন ওই সময় পেপারে মোড়ানো প্যাকেট আধারে হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আলো একবারও পিছু ফিরে তাকায় না। এতদিন একসাথে থেকে আজ চলে যাচ্ছিল বহুদূর আজীবনের জন্য, যেটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। আলোর ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে দরজার কড়া নাড়া শব্দে। দরজা খুলে দেখলো মনিরাবু হাতে বটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা এত ভালো কেন? রোজ কিছু না কিছু নিয়ে আসবে আলোর জন্য। তাকে ঘরে ঢুকলো, দুজনে মেঝেতে বসলো। সে আলোর দিকে বাটিতে এগিয়ে দিয়ে বলল, মাংস রান্না করেছি, মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। এই নাও, খেয়ে নিও, আমি অফিসে যাব, দেরি হচ্ছে। আলো মনিরাকে কয়েকটা পিঠা দিয়ে দিল। খাবারের প্লেট সাইডে রেখে ভাবছে, এর মানে কি আধার তার জন্য অপেক্ষা করেছে বা এখনো করছে? না, এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়ে গিয়েছে, তা শুনে তো বিয়ে করে ফেলা উচিত। সেটা সে কি করেনি? তার উপর দাদি বলেছে আধার আর আসবে না। নাকি সত্যি আমার শেষ বলা কথাগুলো রেখেছে? কথাগুলো ভাবতে বুকটা দুঃখ করে উঠলো। প্রচন্ড শীতেও আলো ঘেমে যাচ্ছে। আলো কি করবে ভেবে পাচ্ছে না। এত বছর পর আধার তার সামনে এসে প্রশ্ন করলো, কি জবাব দেব? নিজের বলা কথাগুলো রাখতে পারেনি। সে কি বুঝবে আলো পরিস্থিতির শিকার? হয়তো বুঝবে, সে তো এসেছিল আলোকে নিজের করে নিতে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। কিন্তু আজ সে এসেও এলো না। প্রচুর ভাবাচ্ছে আলোকে। যেদিন সে এসেছিল দাদি আলোকে ঘরে বন্দি করে দিয়েছিল। এক নজর দেখার ইচ্ছে ছিল এই বড় আধার দেখতে কেমন। তার হলো কোথায়? জানে না তার দাদি কি এমন বলেছে যে যা করেছে যে আধার চলে গিয়েছে। আর আলো বিড়বিড় করে বলছে, আমাদের ভাগ্য এক হওয়ার লেখা ছিল না, তাই হয়নি। কিন্তু আধার চিরকুট দিয়ে কি বোঝাতে চাচ্ছে? আমি যে আমার কথা রাখিনি, নাকি সে আমার কথা রেখে আমার জন্য আজও অপেক্ষা করছে? প্রচন্ড মাথা ব্যথা করছে, আর কিছু ভাবতে ইচ্ছা করছে না। এখন তার ঘুমের প্রয়োজন। আলো দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লো। আজ সারাদিন ঘরে বন্দি করে রেখেছে নিজেকে আলো। সন্ধ্যায় দরজায় কড়া পড়লো। আলো তো ভয় পেয়ে গেল, কি হতে পারে? দরজা খুলতে ভয় করছে। ভেতর থেকে 2-3 বার জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর পেল না। কিন্তু দরজার কড়া বারবার নড়ছে, বাধ্য হয়ে দরজা খুলেছিল। দরজা খুলে বাইরে তাকিয়ে অবাক হয়ে আছে। চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে আলোর। দরজার বাইরে আর কেউ নয়, তারই আপনজন দাঁড়িয়ে আছে। আলো দরজা খুলে হতভম্ব হয়ে গেল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দরজার সামনে আর কেউ নয়, তারই আপনজন, তার আদরের ছোট ভাই আকরাম। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আলোর ভাই, ভাইয়ের বউ, তাদের মেয়ে। আকরাম নিজের বোনকে দেখে ঝাপটে ধরলো। 2 ভাই বোন কাঁদছে। ফাতেমাও কেঁদে দিয়েছে। আপারে, আমাকে রেখে তুই কেন চলে এসেছিস? একবার আমাকে বলতে পারতি, আমাকে জানাতে পারতি, এভাবে আমাকে একা করে কেন চলে এসেছি? আশেপাশে মানুষ কান্নাকাটির আওয়াজ শুনে ভিড় জমে ফেলেছে। আলো নিজেকে স্বাভাবিক করে ওদের ঘরে ঢুকালো। আলো ফাতেমার কোলের বাচ্চাটির দিকে চেয়ে আছে। আকরাম নিজের মেয়েকে কোলে নিল। তোর কথা কিন্তু সত্যি হলো, আমাদের মেয়ে হয়েছে আপা। এই নে আমাদের আফরা, তোর বানানো জামা পরিয়ে এনেছি। একদম পরীর মতো লাগছে, তাই না? আলো নিজের কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। বাচ্চাটা আলোর দিকে চেয়ে আছে, হাত নাড়াচাড়া করছে। নিজের হাতে আলো গালে ছোঁয়াচ্ছে। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। একদম আলোর মতো হয়েছে, হবেই বা না কেন? আলো আকরামের চেহারার অনেক মিল। আলো আফরাকে বুকে জড়িয়ে রাখছে। অন্যরকম শান্তি লাগছে। আম্মু, আমি তোমার ফুপি হই, বুঝছো? তুমি জলদি বড় হয়ে যাও, স্কুলে যাবা, খেলা করবা, নিজের মতো করে বাঁচবা। আফরাও মুখ দিয়ে হালকা আওয়াজ করছে, হেসে দিচ্ছে। আলোকে এখন বেশ পরিবর্তন লাগছে। লাগবেই বা না কেন? মানুষের খাওয়া আর ঘুম বেশ প্রয়োজন। কিন্তু শাওনদের বাড়িতে এই দুটির একটিও হতো না। আলো ওদের শরবত বানিয়ে দিয়ে রান্না শুরু করবে। আপাতত ঘরে তেমন কিছু নেই, ভাত আর ডিম ভুনা করে দিবে ভাবছে। ফাতেমা আলোকে উঠিয়ে নিজে বসে গেল আর আলোকে তার ভাইয়ের কাছে গিয়ে কথা বলতে বলল। প্রথমে মানা করলেও ফাতেমা জোরাজোরিতে উঠলো। ফলে আলো আকরামের সাথে কথা বলছে। খাট কেনা হয়নি, তাই মেঝে দিয়ে ঘুমায়। কিন্তু তোষক বানিয়েছে, তাতে শুয়ে থাকে। একা মানুষ এত কিছু দিয়ে কি করবে? আর সব না হয় আস্তে আস্তে কিনে নেবে। বাচ্চাটা কোনো মতে বসতে পারে, বসিয়ে দিয়েছে। সে তার মতো খেলা করছে। এরপর আলো ওর ভাইকে সব বলল, এখানে কিভাবে এসেছে, কি কি হয়েছে, শাওন কি কি করেছে সব। শাওনকে ডিভোর্সের পেপার তো পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাকি অনেক কাজ বাকি। আকরাম বলল বাকিটা সে দেখে নিবে। সে একটা কোম্পানিতে ছোটখাটো কাজ নিয়েছে, তাই করছে। ওদের কথার মাঝে মনিরা এসে হাজির। মনিরা রোজ আলোকে দেখতে আসে। দুজন গল্প করে। আজকে মানুষ দেখে একটু অবাক।
আলো মনিরাকে ওর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, সাথে ফাতেমা ও আফরা মনির সাথেও। মনিরা ফাতেমাকে রান্না করতে মানা করলো, বলল আজকে তারা বাসায় খেতে। অনেক মানা করেও কাজ হলো না, সাথে ফাতেমারা মনিরার বাসায় থাকবে। বাচ্চা নিয়ে এমন ছোট একটা ঘরে কিভাবে থাকবে? মনিরা চলে গেল, রান্না করতে হবে তাই। কথার মাঝে আকরাম বলল জরুরি কথা আছে। আলো জানে এখানে আকরাম কিভাবে এসেছে, তাই আর জিজ্ঞেস করেনি। আকরাম আলোকে বলল, আপা আমি তোকে আজ নিতে এসেছি। এটা সম্ভব না রে, আমি সব ছেড়ে এসেছি, পেছনে ফিরে তাকাতে চাই না। আপা দেখো, আমি তোমাকে পেছনে ফিরে তাকাতে বলছি না, আমি চাচ্ছি তুমি সামনে ফেরাও, কিন্তু তা আমার বাড়িতে। তোমার সাথে আমি আছি, ফাতেমা আছে, সাথে আফরা মনিও আছে। তোমার যা সিদ্ধান্ত হবে তাই। আকরাম দেখ, আমি এখানে নতুন করে শুরু করেছি। তার আলোকে থামিয়ে দিয়ে আকরাম বলল, আপা একবার আমাদের মেয়েটাকে দেখো, সে তার ফুফুর আদর থেকে বঞ্চিত হবে। আর যদি তার দাদিও আমাদের দাদির মতো আচরণ করে, আমাদের তো ফুপু ছিল না, কিন্তু আফরা তো ফুপু আছে, সে কি আফরাকে আগলে রাখতে পারবে না? আকরাম আলোকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করছে। অতঃপর অনেক ভেবে আলো যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন সকাল সকাল আকরাম ফাতেমাকে নিয়ে যায়। ওরা পরের দিন আসবে বলল। আলো বাড়ির মালিকের সাথে কথা বলে সব ঠিকঠাক করলো। মনিরা এসে সব কিছু বোঝাতে সাহায্য করেছে। মনিরাও খুশি আলো তার পরিবারের কাছে ফিরে যাবে। অতঃপর আলো আজ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মনিরাকে ধরে হালকা কান্না করেছিল। তার দুঃখের সময় মনিরাই তাকে সাহায্য করেছে, যা সহজে মানুষ করে না। আলো নিজের বাড়িতে ঢুকতে কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর আলোর মা এসে তার মেয়েকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলোর কোনো প্রতিক্রিয়া নেই। আলোর মা আলোকে এই নিজের বাড়িতে নিয়ে যায়। কোথাও তার দাদিকে দেখা যাচ্ছে না, হয়তো নিজেকে গুটিয়ে রুমে বন্দি করে রেখেছে। আলো আকরামকে জিজ্ঞেস করলো, দাদি কোথায়? আকরাম বলল তার রুমে। আলো আর কিছু বলল না। আলো তার দাদির সাথে মুখোমুখি হতে চায় না, তাই খাবার দাবার খেয়ে নিজেই রুমে আছে। নতুন সেলাই মেশিন তার রুমে রাখা। যা যা নিখিল নিজের টাকা দিয়ে কিনেছিল সব নিজের রুমে সাজিয়েছে। আর ওই এলাকাটা ছেড়ে আসার কারণ আধার। সে আধারের জীবন এখন জড়াতে চায় না, তাই চলে এসেছে। শাওনের কাছে খবর যায় আলো এসেছে, কিন্তু সে আসেনি। আকরাম তার বন্ধুর মামার সাথে কথা বলে, যিনি উকিল কাগজপত্র দেখে বাকি কাজটা করে ফেলবে। নতুন করে নোটিশ পাঠানো হয়। শাওন ও আলো আদালতে এসেছে। শাওন আলোর সাথে 5 মিনিট কথা বলতে চায়। শাওন আর আলো একটা সাইডে এসে বলল। শাওন কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, আলো দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি তোমাকে শাস্তি দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আজ আমি অনুতপ্ত, আমি চাই তুমি ফিরে এসো। আচ্ছা, নতুন করে কি আমরা আবার শুরু করতে পারি না? আমরা একসাথে ছিলাম, এবার আমি তোমার সাথে সব কথা শুনবো। ডিভোর্স দিয়ে কি হবে বলো? আলো কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, আপনি নতুন করে কেন শুরু করতে চান? কারণ আপনি অনুতপ্ত। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি আপনার কাছে কেন ফিরবো? ফিরে যাওয়ার তো কোনো কারণ পাচ্ছি না। আপনি তো আমায় ভালোবাসেন না, আপনি অনুতপ্ত, তাই নতুন করে শুরু করতে চান। আপনি আমার জন্য কি করেছেন? না আপনি ভালোবাসেন, আর না আপনি আমার কোনো দায়িত্ব পালন করেছেন। বিয়ে করে টিস্যুর মতো ব্যবহার করা ছাড়া আর কিছু কি করেছেন? আপনি যদি আমায় ভালোবাসতেন তাহলে আমি না হয় আপনার কাছে আসতাম। আপনি আমায় ভালোবাসেন না, সম্মান করেন না, আমার দায়িত্ব নেন না, আমার খোঁজ নেন না, তাহলে কেন আমি আপনার কাছে যাব? আলো এবার দম নিল। দেখো আলো, একটা সম্পর্কে হুট করে শেষ করা যায় না। তুমি আমাদের বাড়িতে ছিলা, থাকা খাওয়া সংসার করা সবই তো করেছো। একটা কাজের লোককেও ফ্রিতে থাকতে দেওয়া হয়, খেতে দেওয়া হয়, আর আমাকে তো না শান্তিতে খেতে দিয়েছেন না ঘুমাতে। আচ্ছা, আমাকে কি মাফ করে দিয়ে নতুন করে শুরু করা যায় না? কোন কাজের জন্য আপনাকে মাফ করব? আমাকে অসম্মানের জন্য, অবহেলার জন্য, নিষ্ঠুর আচরণের জন্য, নাকি ভালো না বাসা আর দায়িত্বহীনের জন্য? আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার সাথে আপনি কি কি করেছেন। দাঁড়ান, মনে করিয়ে দিচ্ছি। আপনি সেই লোক যে খাবারে লবণ বেশি হওয়ায় রাত 1টায় 8 কেজি মাছ এনে আমাকে সারা রাত নির্ঘুম রেখেছেন। আপনি সেই লোক যে আমার জামা কাপড় কুচি কুচি করে কেটে ফেলেছেন। আপনি সেই লোক যে বাচ্চা না হওয়ার জন্য আমাকে দোষারোপ করেছেন। আপনি সেই লোক যে আমাকে না বলে আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে জুয়া খেলায় শেষ করেছেন। আপনি সেই লোক যে আমার বাবার বাড়ি থেকে দেওয়া একটা আংটি বিক্রি করে জুয়াতে সব টাকা শেষ করেছেন। আপনি সেই লোক যে আমাকে নিজে থেকে একটা শ্যাম্পুও কিনে দেননি। আপনি সেই লোক যে কথায় কথায় আমাকে আমার বাবার বাড়ির খোটা দিয়েছেন। আপনারাই সেই লোক যারা আমাকে বাচ্চা না হওয়ার জন্য কবিরাজের কাছে নিয়ে গিয়ে অত্যাচার করেছেন। আপনি সেই লোক যে কখনো আমায় জিজ্ঞেস করেননি, আলো তুমি কি খেয়েছো?
আপনি সেই লোক যার জন্য রাত 1টা পর্যন্ত না খেয়ে নির্ঘুম থাকতাম। আপনি সেই লোক যার বাড়িতে কত রাত কত দিন না খেয়ে থেকেছি। আপনি সেই লোক যে কখনো আমায় কিছু কিনে দেননি বা জিজ্ঞেস করেননি যে আলো তোমার কি কিছু লাগবে। আপনি সেই লোক যে কখনো আমায় বলেননি যে আমায় ভালোবাসেন, বিয়ে করেছেন তাই আমার সাথে থেকেছেন। আর আপনি সেই লোক যে আমায় বলেছেন আপনি আমায় বিয়ে না করলেও কেউই এমন মেয়েকে বিয়ে করতো না। আমার বয়স বেশি, রূপ নেই, গুণ নেই, কিছু নেই। আচ্ছা, কখনো কি আমার কাছে প্রশংসা করেছেন? আমার রান্না করা খাবারের কোনো প্রশংসা করেছেন? আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে গিয়েছেন? আমাকে কখনো কোনো উপহার দিয়েছেন? আরে উপহার বাদ, ঈদেই তো কিছু দেননি। আলো এবার একটু দম নিল। শাওন চুপচাপ আলোর কথা শুনছে, কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা, বললেন না মাফ করে নতুন করে শুরু করতে। আপনি কি কখনো আমায় মাফ করে ছাড় দিয়েছেন? খাবারের লবণ বেশি হয় কি আমায় মাফ করা যেত না? আপনি তা করেছেন কি? আমি সেলাই মেশিন বিক্রি করে আমার ভাইয়ের টাকা ফেরত দেওয়ায় আমার জামা কাপড় কেটে ফেলেছেন, যেখানে আপনার দোষ ছিল। কই, তখনও তো মাফ করেননি। বিয়ের রাতে চালের গুঁড়া এনে পিঠা বানাতে বলেন, কই তখনও তো মাফ করেননি। যেখানে নিজে ছোট ছোট কাজের জন্য আমায় মাফ করেননি, সেখানে এত বড় বড় অন্যায় মাফ আমি কেন করব? আমি কেন মানিয়ে নিব? আপনি কি মানিয়ে নিতে পারতেন না? কিন্তু না, আপনি তেমন কিছুই করেননি। যখন যেটা নিজে পারবেন না সেটা অন্যের কাছে আশা করবেন না। আর আপনাকে মাফ করে দিলাম, কিন্তু নতুন করে ঘর বাঁধার স্বপ্ন আপনার সাথে দেখার কোনো ইচ্ছে নেই। আলো উঠে যাচ্ছিল, যাওয়ার আগে শেষ একটা কথা বলে গিয়েছে। আর শুরুতেই তো আপনি বুঝিয়ে দিলেন আমি আপনার সাথে থাকলে সুখী হব কিনা। আপনি এসে আমায় নতুন করে ঘর বাঁধার কথা বলেছেন। কই একবারও তো জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। অনুতপ্ত হয়েছেন কিন্তু বদলাননি। যাক, শেষ কথা বলি। আপনি বলেছিলেন টাকা না নিয়ে এলে মুখ দেখাতে না। আমি কিন্তু আপনার কথাটা রেখেছি। আর একটা কথা, থুতু ফেলে দিলে সেই থুতু আর মুখে নেওয়া যায় না। আলো সোজা হেঁটে যাচ্ছে। আত্মসম্মান থাকতে হয়, সবসময় মানিয়ে নেওয়া যায় না। মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু এসব জানোয়ারদের সাথে সংসার না করাই ভালো। সব সময় সবাইকে নতুন করে সুযোগ দেওয়া যায় না। তাদের যদি সুযোগ দিই তাহলে নিজের কাছেই হেরে যাব, নিজের কাছে নিজেই নিচু হব। অতঃপর আলো ও শাওনের তালাক হয়ে গেল। আলো পিছু ফিরে আর তাকাতে চায় না। এভাবে কিছুদিন কেটে গেল। আলো একদিন ঘরে বসে সেলাই করছে। এমন সময় আকরাম আসলো, এসে আলোকে ঘর থেকে বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে আলো দেখলো কয়েকজন মানুষ বসে আছে, 3জন মহিলা আর 1জন পুরুষ। আলো ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, বোঝার চেষ্টা করছে কারা এরা। লোকটাকে দেখে একটু অবাক হলো। ওষুধের দোকানে আর পিঠা নিতে ওই লোকটাকে দেখেছে অনেকবার। তার পাশে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছে, তার চেহারাটা চেনা চেনা লাগছে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে ভাবছে কারা এরা। লোকটা আলোর দিকে তাকিয়ে আছে। বয়স্ক মহিলাটি কি আলোকে চুপ দেখে বলল, কেমন আছো আলোমণি? আলোমণি নামটা শুনে অবাক হয়ে গেল। মুহূর্তেই মনে পড়ে গেল এই নাম তো 2জন ডাকতো, এক আলোর বাবা আর একজন আধারের মা। আদর করে আলোমণি ডাকতো, তাহলে কি ইনি? আলো লোকটার দিকে তাকালো, চোখ ছলছল করছে। লোকটারও চোখ ছলছল করছে। আলোর কিছু বলার আগে গলা বসে যাচ্ছে। একটা ঢোক গিলে বলল, আধারের আলো। আলো নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে বসলো। এতে কেউ অবাক হয়নি। আকরাম, আলোর মা আর আধারের মা বলল আধারকে আলোর কাছে যেতে। আলো বিছানা বসে কাঁদছে। আধার দরজাটা হালকা চাপিয়ে মেঝেতে বসে বলল, আলোর বিছানায় ঘুমাচ্ছে আফরা। আলোকে কাঁদতে দেখে সে নিজেও কাঁদছে। আলোর দিকে নিজের রুমাল এগিয়ে দিয়ে বলল, কেমন আছো তুমি? আলো অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছে। আধারের প্রশ্নের উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল আধার। উঠে দাঁড়িয়ে রুমটা দেখছে। আলো মুখে পানির ঝাপটা দিয়ে আয়নায় নিজেকে দেখছে। 3 মিনিট নিচের দিকে চেয়ে বেরিয়ে গেল। গিয়ে খাটে বসে আধারকে বসতে বলল, অনেক বছর পর আমাদের দেখা। তুমি কেমন আছো আধার? বিয়ে করেছো কি? বাচ্চা আছে? ছেলে হয়েছে নাকি মেয়ে? আধার এসব প্রশ্নের উত্তর জানে, তারপরও প্রশ্ন করছে। আধার চুপ করে থেকে এরপর উত্তর দিল, তোমার কথা রেখেছি আলো, তোমারই অপেক্ষা করছি। তোমার বলা শেষ কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। তুমি কিন্তু তোমার বলা কথাগুলো রাখোনি। কোন কথা বলছো? আমার তো মনে পড়ছে না। আধার একটা দীর্ঘ শ্বাস ছাড়লো। দেখো আলো, আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমার সব সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কখনো তোমায় জোর করব না। আচ্ছা, আসল কথা বলি। আমার পরিবার আর তোমার পরিবার আমাদের বিয়ের কথা বলতে এসেছে। আমি জানি তুমি ভালো নেই। আমি শুধু তোমার মতামত চাই।
তোমার চাওয়া, তোমার ইচ্ছার কথা শুনতে চাচ্ছি। আলো কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। কথাগুলো বলার মতো কাউকে পাচ্ছে না। আধারকে নিজের আপন অনেক কাছে মনে হয়, যার কাছে সবকিছু বলা যায়। আধার, আমি চাইলেই তোমাকে বিয়ে করে নিতে পারি। এতে কি হবে? সবাই আমাকে নানান কথাও বলবে, নানান অপবাদ দিবে। তোমার বাড়ির লোকজনও বলতে পারে অনেক কিছু। আধার, আমি ডিভোর্সি, আমার বাচ্চা হয়নি। সব সময় মেয়েদের দোষ দেওয়া হয়, মানুষ ভাবে বাচ্চা না হওয়ায় আমার তালাক হয়েছে। এমনও তো হতে পারে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এমন কিছু করতে চাই যাতে কেউ আমায় অসম্মান না করে, কেউ বলতে না পারে যে আমি নিজের বোঝাটা তোমার ঘাড়ে ফেলেছি, তোমাকে ফাঁসিয়েছি। আমি তোমার যোগ্য নই আধার। আমার কাছে কিছুই নেই তোমার জন্য। আমার কাছে তো নিজের সম্মানটুকুও নেই। আমি তোমাকে বিয়ে করে বোঝা হয়ে থাকতে চাচ্ছি না, কিছু করতে চাই। পড়াশোনা তো করিনি, কি বা করব। আধার কিছুক্ষণ বসে চলে যায়। যাওয়ার আগে বলে, আমি তোমাকে সসম্মানে নিয়ে যাব, কেউ বলতে পারবে না আমি কোনো অযোগ্য মেয়ে বিয়ে করেছি। তোমার কি যোগ্যতা তা সবার সামনে খুব জলদি আসবে, আর আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব। এই বলে ওই দিন আধাররা চলে যায়। কেউ আলোকে কিছুই জিজ্ঞেস করেনি। আলো জানালা দিয়ে আধারে যাওয়ার দিকে চেয়ে আছে। ইচ্ছা করছে আটকাতে, কিন্তু সে তা চায় না। 2 দিন পর আকরাম আলোর কাছে এসে বলল একটা দোকান নিবে, তাতে যেন আলো তাকে সাহায্য করে। দোকান দেওয়ার জন্য টাকার প্রয়োজন, তাই এত টাকা কোথায় পাবে? এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। এদিকে আকরাম ও ফাতেমা মিলে তাদের বাড়ির সামনে দোকান বসাচ্ছে। ইটের দেয়াল আর উপরে টিন, কাজ শুরু করে দিয়েছে। ফাতেমা ও ওর শ্বশুরি শাশুড়ি মিলে এদিকের কাজ দেখছে। আকরাম আলোকে নিয়ে একটা রেস্তোরাঁতে গেল। সেখানে আধারের সাথে বসা একটা মেয়েকে দেখালো। আলো সেখানে যাওয়ায় আধার মেয়েটির সাথে পরিচয় করে দিল। আলো, ইনি জিনিয়া আমার বন্ধুর স্ত্রী। ইনি একটি এনজিওতে কাজ করে। ইনি অসহায় নারীদের নিয়ে কাজ করেছে, তাদের হাতের কাজ, সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। ও আচ্ছা, শুনলাম আপনি নাকি হাতের কাজও সেলাই ভালো পারেন। জি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মোটামুটি অনেক কাজই পারি। জিনিয়া একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, ভালো, আমাদের কাজের জন্য একজনকে দরকার, যিনি ভালো করে সেলাই কাজ, হাতের কাজ প্রশিক্ষণ দিতে পারবে। আপনি কি রাজি আছেন? আমি আপনাকে সাথে নিয়ে কাজ করতে চাই। আলো আধারের দিকে তাকালো। আধার কি সত্যি তার বলা কথাগুলো পূরণ করতে যাচ্ছে? আকরামের ডাকে হুঁশ এলো। আপা সাইন করতে, এমন সুযোগ সবার সময় আসে না। এরপর আলো রাজি হয়ে যায়। আরো কিছুক্ষণ কথা বলে তারা চলে যায়। আলো বাসায় এসে আকরামকে নিজের ঘরে ডাকে। আকরাম আসে। আকরাম, এত টাকা তুই কোথায় পেয়েছিস, যার জন্য দোকান দিচ্ছিস? দিয়েছে একজন। আকরামকে দিয়েছি। আবার থাক না, এত কিছু দিয়ে কি করবি? আকরাম, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তুই কি অধরার কাছ থেকে টাকা নিয়েছিস? টাকাগুলো দাদি দিয়েছে। আলো অবাক হলো। দাদি টাকা দিয়েছে মানে? দোকানটা তোর জন্য দিচ্ছি। এখানে তুই 3 পিসের দোকান দিতে পারবি, সাথে এলাকার কিছু অসহায় নারীদের সেলাই শিখিয়ে তাদের দিয়ে নতুন উদ্যোগ নিতে পারবি। তোর জন্য দাদি টাকা দিয়েছে। দাদি আমার জন্য টাকা দিয়েছে। আর এই আইডিয়া তুই কোথায় পেলি? আইডিয়া আধার ভাইয়ের। আর দাদি টাকা কোথায় পেয়েছে তা দাদিকে গিয়ে জিজ্ঞেস কর। আমার কাজ আছে, আমি গেলাম। আকরাম চলে গেল। আলো আস্তে আস্তে তার দাদির ঘরে পা বাড়াচ্ছে। এতদিনে তার দাদি তার সামনে আসেনি। আলো তার দাদির কাছে যায়নি। দাদির ঘরে গিয়ে ঢুকে পড়লো। জানালার পাশে বসে আছে। আলো আস্তে আস্তে দাদির কাছে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলো আলো দাঁড়িয়ে আছে। দাদি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দাদি কেমন আছেন? আলোর মুখে দাদি শুনে কান্না করে আলোকে জড়িয়ে ধরল। আলো কান্না করে দিল। মাগো, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আলো কিছু বলছে না, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। দাদিকে শান্ত করলো। বয়স হয়েছে অনেক। আলো দাদিকে শান্তভাবে টাকার কথা জিজ্ঞেস করলে বলে তার ভাইয়ের ছেলেরা দিয়েছে। বাবার বাড়ি থেকে কেনা কিছুই নেয়নি, কিন্তু জায়গায় তার নাম আছে, সেটা ভাইয়ের ছেলেদের দিয়ে টাকা নিয়ে নিয়েছে। তার বাবার বাড়ির অনেক জমি জমা আছে, সেখানে তার নামও আছে। এত বছরে আলোর জন্য কিছু করেনি বা করতে পারেনি। আকরাম ও ফাতেমার কথা শুনে আলোর দাদি টাকা দেয়। আলো কিছুক্ষণ কথা বলে জানতে পারে আকরাম ওর মেয়েকে দাদির ধারে কাছেও আনেনি। এরপর আলো চলে যায়। আলো দোকান চালু করে দিয়েছে। জিনিয়ার সাথেও কাজ শুরু করে দিয়েছে। প্রতিদিন জিনিয়ার সাথে গিয়ে 3 ঘন্টা করে বিভিন্ন নারীদের সেলার কাজ, হাতের কাজ শেখায়। নিজেদের দোকানও চালু করেছে। এক পাশে 3 পিস বিক্রি করবে, আরেক পাশে সেলার কাজ ও হাতের কাজ শুরু করবে। এলাকার কয়েকজন নারীদের খুঁজে বের করেছে, তাদের কাজ শিখে শুরু করে দিয়েছে। তাদের কাজের জন্য প্রতি সপ্তাহে বেতন দেয়, যাতে করে তারা চলতে পারে।
আলো ওইসব নারীদের নিয়ে কাজ করে, যেখানে কেউ কেউ ডিভোর্সি, বিধবা, কেউ স্বামীকে সাহায্য করার জন্য। আলোকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আকরাম। 15 দিনে ল্যাপটপ চালানো শিখে নেয় আলো। সবকিছু তাড়াতাড়ি করে কাজ শুরু করে। সেখানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা পেজ করেছে। পেজে নকশি পিঠা, কেক নিয়ে কাজ করছে। অনলাইনে কেক, নকশি পিঠা বিক্রি করে ডেলিভারি দেওয়ার জন্য লোক রেখেছে। আধার আলোকে বিভিন্ন গ্রুপে অ্যাড করিয়ে দেয়। আরো অনেক কিছু শিখিয়ে দেয় কিভাবে কাজ করবে। বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়ার জন্য তা নিজে লিখে সাজিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে আলোর উন্নতি হচ্ছে। আলো নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পরিচয় বানাচ্ছে। মোটামুটি অনেকটা পরিচিতিও পেয়ে গেছে আলো। আধারের আরেকটা কথায় সে হাতের কাজের নিজের বানানো 3 পিস, ফ্রক আরো অনেক কিছু অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। সব কাজে আধার দূরে থেকেও সাহায্য করছে। আলো এখন অনেক জায়গা যায়। নিজের হাতে বানানো অনেক কিছু এখন নিজের এলাকার পাশাপাশি দেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে। নিজের এলাকা ছাড়াও আশেপাশের এলাকার মানুষজনও আলোকে চেনে। আলোদের দোকান থেকে 3 পিস গুলো কিনে। বানানো 3 পিস দামেও কম, সাথে বিভিন্ন কাজ করারও আছে। আলোর দোকান থেকে বানানো 3 পিস গুলো বিভিন্ন শপিং মলের দোকানেও দিয়ে থাকে। আলোকে এখন সবাই চেনে। এভাবে কেটে গেল 1.5 বছর। আলোর দিনকাল ভালোই যাচ্ছে। একদিন আলোর দাদি তার ঘরে আসে। তখন সে অনলাইনে কাজ করছিল। আমার মতে আধারকে বিয়া কইরা ফেলানো উচিত তোমার। দাদের কথা অবাক হয়ে চেয়ে আছে আলো। আজ তুমি যে নাম কামাইছো, যে সম্মান পাইছো, সব আধারের কারণে হয়েছে। আধার কত জায়গায় দৌড়াদৌড়ি করছে, আকরামকে বলে দোকান দেওয়াইছে, এই টিভিটার মধ্যে কাম করার কথা বলছে। তোমার জন্য পোলাডায় অনেক কষ্ট করছে। ওরে আমি কইছিলাম কিছু করলে তোমারে ওর হাতে তুইলা দিব। ওই সেই কথা রাইখা বিদেশ গেছে গা, কিন্তু আমি দেইনি, আমার কথা রাখি নাই। আজ সুযোগ আছে কথা রাখনের। আমি চাই তুমি ওর সাথে নতুন কইরা সব শুরু করো। ওই তোমার জন্য ভালো, ওর মতো পোলা তুমি পাইবা না। ওই তোমারে যতটা বুঝে তার কেউ বুঝবো না। আলো দাদি কথাগুলো বলে চলে গেল। ঠিকই তো, আধার কত কিছু করলো। আধার চেয়ে তার বলা কথাগুলো রেখেছে আর রাখে। তাহলে আলো কেন আলোর কথা বলাগুলো থেকে পালিয়ে গেল? আলো আকরাম ও ফাতেমাকে ডেকে ওদের সাথে কথা বলে। আকরাম বলে আধার অনেক কাজ করেছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে আলোর কাজের প্রচার করেছে, তার বন্ধু বান্ধবদের জানিয়েছে। এভাবে অনেক অনেক কষ্ট করেছে। জিনিয়াকে অনেক রিকোয়েস্ট করে আলোকে কাজে নিতে বলেছে। কাজের জন্য জায়গা না থাকা সত্ত্বেও আলোকে নিয়েছে। আধার বলেছে আলো তাদের নিরাশ করবে না। আলো কাজের সফলতার পেছনে আধারের অবদান অনেক। আলো অনেক চিন্তা ভাবনা করে আধারকে ডাকে। আকরামকে সাথে নিয়ে একটা রেস্তোরাঁতে যায়। আকরাম একটু দূরে থেকে দুজনকে কথা বলার সুযোগ দেয়। 5 মিনিট দুজন নীরবতা পালন করে আলো বলে, কিছু বলবেন আপনি? আমি আধারের আলো হয়ে থাকতে চাই। আমাকে কি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নতুন সম্পর্কের নাম দিতে পারবে কি? আধার মুচকি হাসলো। সে এই কথা শোনার জন্যই অপেক্ষা করছিল। অবশেষে পেয়ে গেল সে তার আধারের আলোকে। অতঃপর আধার আলোর বিয়েটা হয়ে গেল। সামান্য ঘরোয়াভাবে বিয়েটা হলো। তাদের বিয়েতে অনেক মানুষ আসে। মনিরাও আসে, যে আলোকে সাহায্য করেছিল। এমনকি গার্লস গ্রুপের মনিরা আধার ও আলোর কথাগুলো শেয়ার করে। আলো অনেক মেয়ের অনুপ্রেরণা। বাসর ঘরে বসে আছে আলো। অবশেষে সে আধারের আলো হয়েই গেল। আধার তাকে সসম্মানের সাথে তার যোগ্যতা সবাইকে দেখিয়ে দিয়েই আপন করে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে আলো কখনো অযোগ্য ছিল না। আলো আধারের রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর সে রুমে আসে। দুজন নামাজ আদায় করে একসাথে বসে গল্প করছে। এত বছরে কত কথা জমে আছে। আলো পেপারে মোড়ানো একটা প্যাকেট আধারের দিকে এগিয়ে দেয়। আধার হালকা হেসে তা নিয়ে নেয়। পেপার খুলে থাকে বিস্কুটের প্যাকেট, তাও নতুন। প্যাকেটটা ছিঁড়ে দুজন বিস্কুট খাচ্ছে। আধার আলোকে একটা নাক ফুল উপহার দেয়। তো নিজের দেওয়া বিস্কুটের প্যাকেট এক দেখে চিনে ফেলেছো? আর এটা কি আগের বিস্কুট আমাকে খাওয়ানো হচ্ছে নাকি নতুন? আলো ব্রু কুচকে বলল, কালকে রাতে কিনে মুড়িয়ে রেখেছি। আর আমার দেওয়া বিস্কুট আমার স্টাইলে ফেরত দিলে চিনবো না কেন? আর ওই বিস্কুট আমি একমাত্র তোমায় দিয়েছি, আর কাউকে না। তোমাকে দেওয়ার পর না কখনো ওই বিস্কুট কিনেছি, আর না ওই সময়ের বিস্কুট আমার স্টাইলে তুমি ছাড়া কেউ ফেরত দিবে। তার উপর আবার চিরকোটো লেখা লিখে দিয়েছো। আর একটা কথা, এতদিন সামনে থেকেও পরিচয় দাওনি কেন? বলে একটা কিলে বসিয়ে দিল আধারের পিঠে। আধার হেসে দিয়ে বলল, এই আমার পিঠে কিল দেওয়ার অভ্যাস গেল না তোমার? সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার 2 মাসের বড়। আধার হেসে দিল। কত বছর পর এই কথাটা তার প্রিয়তমার মুখ থেকে শুনছে। তা তো দিতেই হবে, আমার বাচ্চার মা আর আধারের আলো বলে কথা। বাচ্চার কথা শুনে আলোর মুখটা মলিন হয়ে গেল। আধার বুঝতে পারলো, তাই কথা ঘুরিয়ে বলল, তোমাদের এলাকার ওই মোটুটা কেমন আছে? কোন মোটু? ওই মোটু যার হাতে ছোটবেলায় পিটানি খেয়েছো?
আর আমাকে গিয়ে বাঁচাতে হয়েছে? এটাও মনে আছে? থাকবে না কেন, আমার সব মনে থাকে। আর মোটু বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চাও স্কুলে পড়ে। এভাবে কত শত কথা বলছে। কয়েকদিন পর আলো ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসে। ডাক্তার সব নর্মাল বলে। আলোর ভাসুর বিদেশ থেকে আসে। এবারে সবাই ভালো। আলোর শ্বশুর নেই। ভাসুর ও জায়ের একটা মেয়ে আছে। তারা দুজন আমাকে বোনের মতো দেখে, অনেক ভালোবাসে। আগের শাশুড়ির চেয়ে এই শাশুড়ি অনেক ভালো, একদম নিজের মেয়ের আদর করে। ননাসও ভালো। আলোর বাড়ির দোকান ফাতেমা দেখাশোনা করে। আদার বলেছে যা টাকা আসবে সব আফরার। ওই দোকান থেকে ভালো ইনকাম হয়। আকরামের চাকরিও ভালো চলছে। ঘরে সাথে হওয়ায় আকরামের মাও দোকানে থাকে, মাঝে মাঝে দাদিও থাকে। যেহেতু আলো তার মায়ের কাছ থেকে কাজ শিখেছে, তাই ঝামেলা হলে তার মা দেখিয়ে দেয়। সাথে ইউটিউব তো আছেই, নতুন কিছু জানার ও শেখার জন্য ইউটিউব ব্যবহার করে থাকে। আকরামের শাশুড়ি আলোর কাছে মাফ চায়। আলো মাফ করে দিয়েছে। সাথী ও সুচি আলোর কাজের জন্য খুশি, তারাও দেখা করে গিয়েছে। মাঝে মাঝে কিছু ধাক্কা থেকে উপরে ওঠা যায়, যদি উপরে ওঠার জন্য কেউ সঙ্গ দেয়। আলো শ্বশুরবাড়ির এখানে দোকান দিয়েছে, কয়েকজন মেয়েদের নিয়ে কাজ করছে। সাথে তার কেক ও পিঠার ব্যবসাও চলছে। আধারের ওষুধের দোকান ভালোই চলছে। দোকান থেকে ফিরতে দেরি হলে আলোকে ফোন করে জানিয়ে দেয়। এখন আর রাত 1টা-2টা পর্যন্ত অপেক্ষা করা লাগে না। এখন আলো আধারের জন্য অপেক্ষা করে, কারণ আধার যত দেরি করে আসুক এসে আলোকে জিজ্ঞেস করবে খেয়েছে কিনা। যখন শুনে খায়নি তখন বকাঝকাও করে। আলো শাওনকে ধন্যবাদ দিয়েছে। সে দুঃখগুলো না দিলে এত সুখ পেত না, আর সুখ কি জিনিস তাও বুঝতে পারত না। আজ আলো আর আধার বাকি সব সুখী স্বামী স্ত্রীদের মতো জীবনযাপন করছে। 1 বছর পর আলো প্রেগনেন্ট। অনেক কষ্টে গর্ভবতী হয়েছে অবশেষে। অনেকের অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু আলোর শ্বশুরবাড়ির লোকজন অনেক সাপোর্ট দিয়েছে। একদিন আলো গোসল করে এসে ফোন হাতে নিয়ে দেখে আধার কল দিয়েছিল আর একটা মেসেজ। হোয়াটসঅ্যাপে যাও, একটা জিনিস দেখাবো। আলো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো আধার তরমুজের ছবি পাঠিয়েছে। তরমুজ আলোর পছন্দ ছিল। যেদিন বাবা মারা যায় ওদিন পছন্দের জিনিস অপছন্দে পরিণত হয়, কারণ ওই দিন আলো ওর বাবাকে তরমুজ কিনে আনার জন্য বায়না ধরে দিচ্ছিল। আর তরমুজ তো আসেনি, এসেছে তার বাবার লাশ। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওর বাবা সবাই আলোকে তখন দোষারোপ করেছিল। আজ আলোর ভয় করছে বাবার মতো যদি আধারের কিছু হয়ে যায়। দেশের সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আলো তাড়াতাড়ি কল ব্যাক করে। 2বার রিং হওয়ার পর একজন রিসিভ করে। হ্যালো আধার, কোথায় তুমি? অপর পাশ থেকে কেউ বলল, জি, আসলে ওই ফোনের মালিক হোয়াটসঅ্যাপে নিহত হয়েছে। তার পকেটে 2টা ফোন, একটাতে আপনার কল আসায় জানলাম। আপনি তার পরিবারকে জানিয়ে দিন আর তাড়াতাড়ি এসে পড়েন। আর ফোনটা কেটে গেল। আলো যা ভাবছে তাই সত্যি হলো। ভয়ে সারা শরীর কাঁপছে। বাসায় কাজ করা কাজের মহিলা আলোর রুমে এসে খাবার নিয়ে এসে দেখে আলো ঢলে পড়ে আছে। কাজের মহিলা রতন খাবার রেখে আলোকে ধরে আর চিৎকার করে সবাইকে ডাকছে, খালাম্মা গো জলদি আয়েন, পুয়াতি বউ ফিট খাইছে, খালাম্মা ওই খালাম্মা। রত্না তাকে সবাই এসে আলোকে নিচে দেখে ওকে ধরে বিছানায় উঠালো। হাত পা ঢলছে, চোখে পানি দিচ্ছে। 15 মিনিট পর আলোর জ্ঞান ফিরে। আলো চোখ মেলে দেখে সে বিছানায় শুয়ে আছে আর তার পাশে আধার বসে আছে। আধারকে পাশে দেখে উঠে দুটো কিল বসিয়ে দেয়। তোর ফোন কোথায়? আর তুই কাকে দিয়ে ফোন করিয়ে বলেছিস তোর অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে কিল বসিয়ে দিতে লাগলো আধার। আধার আলোকে থামিয়ে বলল, আরে আমি তোমার জন্য তরমুজ কিনে নিয়ে আসছি। বাসায় এসে দেখি রত্না আপা চিল্লাচ্ছে। এসে দেখি তুমি ফিট খেয়ে বসে আছো। পরে শুনলাম ফোন হাতে নিয়ে ফিট খেয়েছো। তোমার ফোন নিয়ে দেখি আমার নাম্বারে কথা বলেছো। রেকর্ড শুনে বুঝলাম পকেট মার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি জানি নাকি যে আমার ফোন পকেট মারলো? এসে দেখি ফোন নাই। আলো আধারকে জড়িয়ে ধরলো। আলো অনেক ভয় পেয়ে গিয়েছিল। আধারকে হারানোর ভয়টা ঘিরে ধরেছিল তাকে। আধার অনেক কষ্টে আলোকে শান্ত করে। পুরো প্রেগনেন্সির সময় সাথে ছিল। অবশেষে আধার ও আলো দুটা যমজ সন্তান হয়, এক মেয়ে এক ছেলে। আধার ও আলো ভালোভাবেই জীবনযাপন করছে। শাওন নাকি বিদেশ চলে গিয়েছে। রূপার বিয়ে হয়েছিল, কিন্তু তার বর তাকে অনেক অত্যাচার করে। মুখ বুঝে সহ্য করা ছাড়া কিছু করার নেই। রূপা কোনোদিন মা হতে পারবে না। পরপর 2টা বাচ্চা নষ্ট হয়েছে। এরপর আর বাচ্চা নিতে পারেনি। রূপার বর আরেকটা বিয়ে করে। তার সেই স্ত্রীর ঘরে সন্তান হয়ে গিয়েছে। সে এখন কোনো রকম দিন পার করছে। রূপা আজ টের পাচ্ছে নিঃসন্তান থাকা কষ্ট, আর অন্যকে কাজের অর্ডার দিলে কেমন লাগে। যারা অন্যের সংসার নষ্ট করতে চায় তাদের কোনো না কোনো এক সময় তা নিজের কাছেই ফিরে আসে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আলোর কাজ ভালোই চলছে। সম্মানের সাথে আজ সে সংসার করছে। যে বাচ্চার জন্য একসময়ের কথা শুনতো
হতো আজ সে 2 সন্তানের মা। যেখানে স্বামী ভালোবাসা পায়নি, সেখানে আজ আলো আধারের কাছ থেকে ভালোবাসার অভাব নেই। ভালোবাসা, সম্মান, অধিকার কোনো কিছুর অভাব নেই আলোর কাছে। যেখানে বাবার বাড়ির অবস্থা ভালো না বলে কথা শুনতে হতো, আজ এই বাবার বাড়ির অবস্থা আরো ভালো। সব মিলে শেষটা ভালোই হয়েছে। অবশেষে একটাই কথা, আধারের আলো হয়ে বাঁচতে চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত।